প্রিয় রাগিনী লিখেছেন লামিয়া ইসলাম শাম্মী। পর্ব ২৬। নিজের রুমের বিছানায় বসে পেটে হাত চাপে বসে আছে লাবিব। অতিরিক্ত ফুচকা খাওয়ার ফলে সকাল থেকে লাবিবের পেটে ভীষণ জ্বালা করছে, সাথে পেট ব্যথাও করছে। বিছানা থেকে অনেক কষ্টে উঠে হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে নিচে নেমেই দেখল সবাই খাবার টেবিলে বসে আছে। লাবিব বহু কষ্টে এগিয়ে এসে টেবিলে বসে পাশে তাকাতেই দেখল লামিয়া, তাইবা, মাহির হামহাম করে খাবার খাচ্ছে। এমনভাবে খাচ্ছে দেখে মনে হবে বহু বছর পর খাবার পেয়েছে, তাই এইভাবে খাচ্ছে। তা দেখে লাবিব বেশ বিরক্ত হয়ে বলল, এমনভাবে খাবার খাচ্ছিস কেন? আস্তে ধীরে খা। লাবিবের কথা শুনে চারজন খাবার খাওয়া রেখে লাবিবের মুখের দিকে তাকালো। লাবিব বিরক্ত হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। মাহির লাবিবকে কিছু বলার আগে পাশ থেকে শুভ্র গম্ভীর গলায় বলল, তোর খাওয়া তুই খা, ওদের খাওয়ার দিকে নজর না দিলেও চলবে। শুভ্রর কথা শুনে লাবিব বিরক্ত হয়ে খাবার খেতে মনোযোগ দিল। লাবিবের চোখে মুখে কেমন মলিন দেখাচ্ছে দেখে ছবি লাবিবকে জিজ্ঞেস করল, লাবিব ভাই, আপনার চোখ মুখ কেমন লাগছে কেন? আপনি কি অসুস্থ? লাবিব খাবার মুখে নিয়েও নিল না, ছবির দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, ভীষণ পেট ব্যথা করছে রে ছবি। লাবিবের কথা শুনে পাশ থেকে শারমিন বলল, তোমাকে কত করে বললাম এত ফুচকা খেও না, তবুও তুমি জিদ করে খেয়ে নিলে। এখন বোঝো কেমন লাগে। মেনে কথা শুনে নামিহা, মাইর, তাইবা হে হে করে হেসে উঠল। লাবিব তাদের হাসি দেখে তাতে দাঁত চেপে বলল, হাসবি না তোরা, নয়তো তোদের তাড়াতাড়ি খুলে ফেলবো। লাবিবের কথা শুনে লামিয়া শান্ত গলায় বলল, কেন, আপনি কি ডেন্টিস্ট নাকি? লামিয়ার কথা শুনে লাবিব এবার আরও রেগে গিয়ে বলল, আর একটা উল্টা কথা বললে এমন মার মারব তোকে, যা খেয়েছিস সব হজম হয়ে যাবে। লামিয়া আগেরটাই বলল, কেন, হাসবো না নাকি আপনি? লাবিব লামিয়ার কথা শুনে লামিয়ার দিকে পরপর পলক ফেলে বলল, কি বললি? লামিয়া বিরক্ত হয়ে বলল, কানে কম শোনেন কবে থেকে? আমি বলছি আপনি হাসবো না নাকি? লাবিব লামিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে তার দিকে আঙ্গুল তুলে বলল, আমি হাসবো না? লামিয়া চোখ উল্টে বলল, কোনো সন্দেহ আছে? লাবিব লামিয়ার কথা শুনে রেগে ফট করে লামিয়ার চুল টেনে ধরতেই লামিয়া লাবিবের মাথার চুলে বেশ শক্ত করে টেনে ধরতেই লাবিব চেঁচিয়ে উঠল। তবুও কেউ কাউকে ছাড় দেয়নি। ইচ্ছার মতো মারামারি হচ্ছে দুজনের। এদিকে সবাই হতবাক চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। মাহির তাইবা দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা যদি আগুন হয় তো আরেকটা পেট্রোলের ট্রাঙ্ক, একসাথে হইলে বিস্ফোরণ। লামিয়া লাবিবের চুল আঁকড়ে ধরে পিঠে ধিমধাম করে কিল বসায় দিল। দিতে লাবিব চিৎকার করে উঠল, আহ জল্লাদ, ছাড় আমাকে, নয়তো তোকে আজ ইচ্ছে মতো কেচে ধুয়ে দিব। লামিয়া লাবিবের পিঠে আরও দুই একটা দম করে কিল বসিয়ে দিয়ে বলল, কেন, আপনি কি ধোপা নাকি যে আমাকে ধুয়ে দিবেন? লামিয়ার কথা শুনে লাবিব রেগে গিয়ে চুল আরও শক্ত করে টেনে ধরতেই ব্যথায় লামিয়া চোখ মুখ কুচকে চেঁচিয়ে উঠল। খাবার টেবিলে বসে শান্ত চোখে লাবিব আর লামিয়ার মারামারি দেখছিল শুভ্র। কিন্তু লামিয়ার চেঁচানো শুনে শুভ্র এবার আর বসে থাকতে পারল না। বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে লাবিবের হাত থেকে লামিয়ার চোখগুলো ছাড়িয়ে নিয়ে লাবিবের বুকে জোরে ধাক্কা দিতেই লাবিব পিছিয়ে গেল। শুভ্র লামিয়ার হাতের কবজি টেনে ধরে নিজের কাছে নিজের চুল হাত বুলিয়ে দিতে দিতে লাবিবের দিকে গরম চোখে তাকিয়ে শক্ত গলায় বলে উঠল, তোর সাহস কি করে হয় ব্রহ্মের গায়ে হাত দেওয়ার? লাবিব শুভ্র কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। আমি আমি ওর গায়ে হাত দিয়েছি? চোখ কি ছানি পড়েছে তোমার? তুই কি অন্ধ হয়ে গেছিস? এখানে উপস্থিত সবাই দেখছে ও আমার গায়ে আগে হাত তুলেছে। কিন্তু আগে তো আপনি লামুর চুল টেনে ধরেছিলেন, তাই না? পরোটা ছিটতে মুখে পড়তে পড়তে বলল তাইবার কথা শুনে লাবিব কপা কুচকে বলল, এই একদম ওর হয়ে কথা বলতে আসবি না। তোর বোন আমাকে আগে কি বলেছিল শুনিসনি? হাজবোলা বলেছে, এতে রেগে যাওয়ার কি আছে? বেশ শান্ত দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে মাহি বলে উঠল, তো রাগ করবো না? তোরা কালকে আমাকে গরুর দৌড়ানি খাইয়েছিস, এখনও গরুর গুঁতো খেয়ে আমার পেছনে ব্যথা হয়ে আছে। পেছনে কি লাবিব ভাই? লাবিবের কথা এসেছে তাইবার ঠোঁট উল্টে প্রশ্ন করল। তাইবার কথা শুনে তোমার কপাল কুচকে কপালে হাত রেখে বলল, পেছনে মানে বাম, তুমি জানো না আপু? তুয়ার কথা শুনে তাইবার তুয়ার দিকে তাকালো। তুয়া তা দেখে বেশ ভাব নিয়ে লাবিবের দিকে তাকিয়ে বলল, লাবু ভাইয়ার বামে গুঁতো দিয়েছে সারে, বলে হেসে উঠল। লাবিব তোয়ার কথা শুনে বিরক্তি চোখে তোয়ার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে সদরদরজার টোকা পড়ল। সবাই খাড় করিয়া সেদিকে চোখ রাখতেই দেখল জমিদার বাড়ির প্রধান কর্তা মীর আদনান আলী, তার ছোট নাতি নূর দাঁড়িয়ে আছে। রাশেদ তাদের দেখে হেসে বসা থেকে উঠে এগিয়ে গেল তাদের দিকে। আরে দাদা চান, তুমি এখানে? এসো ভেতরে এসো। বলতে বলতে এগিয়ে গিয়ে আদনান আলীর কাঁধ জড়িয়ে ধরল। মীর আদনান আলী হেসে বললেন, কি দাদু ভাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ দাদা চান, তুমি কেমন আছো? আমি একদম ফিট আছি।
বলতে বলতে বিপদের ভেতরে প্রবেশ করতে লাগলেন আদনান আলী। নূর ধীর পায়ে এগোতে এগোতে আশেপাশে সবার দিকে চোখ ঘুরিয়ে তাকাতেই দেখল তাইবা বিরক্তি চোখে তাকিয়ে আছে তার দিকে। নূর তা দেখে মুচকি হাসল। খাবার টেবিল ছেড়ে সবাই একে একে গিয়ে বসল হলরুমে। মীর, আদনান আলী আর নূরের সকলের সাথে কৌশল বিনিময় করে টুকিটাকি কথা বলতে লাগলো। এদিকে নূর কিছুক্ষণ পরপর আর চোখে তাইবার দিকে তাকাচ্ছে, কিন্তু তাইবার তাতে কোনো মাথা ব্যথা নেই। সে চুপচাপ স্থির হয়ে লামিয়ার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। সবার এক প্রান্তে বসে আছে জাহিদ, সবার সাথে টুকটাক কথা বলতে বলতে বারবার তাকাচ্ছে নূরের দিকে। নূর যে একটু পরপর তাইবার দিকে তাকাচ্ছে তা জাহিদের চোখ এড়ায়নি। তাইবার দিকে নূরের তাকানোটা সহ্য হচ্ছে না জাহিদের, তবুও মুখ বুঝে হজম করছে সব। মীর আদনান আলী রাশেদের কাঁধে হাত রেখে আজমের বেগম এবং শফিকুল খানের উদ্দেশ্যে বললেন, আমি চাইছি তোমরা আজ রাত সবাই আমাদের জমিদার বাড়িতে রাতে ডিনার করবে। কি ভাবি যাবেন না? আজমের বেগম হেসে বলল, তুমি বলছো আর আমরা যাব না? এটা কি করে হয়? আমরা অবশ্যই যাব। শফিকুল খান এবং আজমের বেগমের সাথে হ্যাঁ বলে দিলেন। মীর আদনান আলী তা শুনে হাসল। তারপর টুকটাক কথা বলতে বলতে শুরু করলেন। বড়দের কথার মধ্যে থাকাটা মোটেও পছন্দ নয় ইসলাম বাড়ি চার বিচ্ছুদের, তাই তারা হলরুমে আর না দাঁড়িয়ে চলে গেল বাড়ির বাহিরে। এখানে আসার পর তেমন ঘোরাঘুরি হয়নি তাদের, তাই ঠিক করলো একটু হাঁটাহাঁটি করবে, বাড়ির আশপাশটা করে দেখবে তারা। এই বাগান বাড়ি থেকে ঠিক একটু সামনেই শেখ বাড়ি। বাড়ির দুয়ারে চেয়ার পেতে পায়ের উপর পা তুলে বসে পান চিবোচ্ছে শেখ পরিবারের প্রধান কর্তা শেখ জাফর আউদ্দিন। তার ডান পাশে কিছু লোককে লুঙ্গি গেঞ্জি আর মাথায় লাল গামছা পেতে লাঠি খেলছে। লোকগুলো জব্বার সাহেবের বিশ্বস্ত লোক। গ্রামের মানুষদের সাথে অন্যায় অত্যাচার নির্যাতন করা শেখ জব্বার উদ্দিন এর কাজ। মানুষদের উপর জুলুম করতে তিনি ভীষণ পছন্দ করে বললেই চলে। জব্বার উদ্দিন ঠিক সামনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পুতু মিয়া এবং তার স্ত্রী জরিনা বেগম। সাহেব আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সবটাই হাত দিয়া দিমু, মাথা নিচু করে বলল পুতু মিয়া। জব্বার উদ্দিন পানের পিক ফেলে ডান হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে পান খাওয়ার দাঁতগুলো কেলিয়ে বলল, আহা, তোমাকে টাহার জন্য তুইলা আনি নাই তো, তোমাকে লোকে কিছু কথা কমো তাই আনছি তোমার করে। পুতু মিয়া বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি কথা সাহেব? টাহা যখন নিছিলা তখন কি কইয়া নিছিলা, মনে আছে? পুতু সাহেব মাথা নিচু করে রাখল। তা দেখে জব্বার উদ্দিন হেসে বলল, আমি মনে করাই দিতাছি, তুমি যখন টাকা নিছিলা তখন কইছিলা যে সাহেব আমি 3 মাসের মধ্যে আপনার টাকা ফিরাই দিমু, এই কথা কইছিলা তাই না? পুতু মিয়া নিচু করে বলল, হ সাহেব, কিন্তু দেখো আজ 1 বছর হইতে যাইতেছে, কিন্তু তোমার টাকা দেওয়ার কোনো খবর নাই। সাহেব আর 1 মাস সময় দেন, আমি আপনার শহর টাকা দিয়ে দিমু। আমার তো এখন টাকা চাই না পুতু। তাইলে আপনি কি চান সাহেব? জব্বার উদ্দিন তার সাদা পাঞ্জাবির বুকের ওপরের দিকে বোতামটা খুলে জরিনা বেগমের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, তোমার বউডারে আমার সেবার লইকা যা। জব্বার উদ্দিন আর বলতে পারল না, তার আগে তার পিঠে চটাস করে একখানা লাঠির বাড়িপুর এসে পড়ল। আশেপাশের মানুষ হাহা করে তাকিয়ে আছে সেদিকে। জব্বার উদ্দিন দাঁতে কুকড়ে উঠে পেছনের দিকে তাকিয়ে দেখলো কালো হুটি পড়া একটি ছেলে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে তার দিকে। হাতে তার বেশ শক্তপোক্ত একটি লাঠি। জব্বার উদ্দিন কিছু বলতে যাবে তার আগের সামনে থেকে কেউ বলে উঠল, দূর দাদির নাতি, তোকে আগেই বলছিলাম এই লাঠি ভালো না। আমার কথা বিশ্বাস করলি না? বলছিলাম তো এই লাঠি ভাঙবে না, তুই বলছিলিস ভাঙবে, কিন্তু দেখ আমার কথা ঠিক হইল তো। বলতে বলতে জব্বারের সামনে এগিয়ে এসে দাঁড়ালো লামিয়া। তার পাশে দাঁড়িয়ে আছে তুয়া, মাহির, তাইবা। আরে আমি তো ভাবছিলাম ভাঙবে, কিন্তু ও ভাঙলো না কেন? বলে ঠোঁট উল্টালো তাইব। আরে ভাঙবে, একদিন এদিকে নিয়ে আয় লাঠিটা। তাইবা লামিয়ার কথা শুনে দ্রুত পা ফেলে এগিয়ে এসে দাঁড়ালো লামিয়ার কাছে। লামিয়া তাইবের থেকে লাঠিটা নিজের হাতে তুলে নিয়ে কিছু বলার জন্য প্রস্তুত হতেই জব্বার উদ্দিন চেঁচিয়ে উঠল, এই তোরা কেডা? আর আমার বাড়িতে কি করতে আইসোস? আর এই সারা, তুই আমার পিঠে মারলি কে? জব্বার উদ্দিনের কথাই লামিয়া লাঠি ঘুরিয়ে দেখতে দেখতে বলল, আহা চাচা, এত হাইপার হচ্ছেন কেন? আমরা পরীক্ষা করছিলাম কোন লাঠি মজবুত। লামিয়ার কথার শেষে তাইবা বলে উঠল, হ্যাঁ রে লামু, এটা তো দেখছি বেশ শক্ত, এত জোরে বাড়ি দিলে তবুও ভাঙল না কেন? ভাঙবে, তবে লাঠিটা যত শক্ত দেখাচ্ছে ততটাও শক্ত না, বুঝলি? কিভাবে বুঝলি রে এই লাঠি শক্তপোক্ত না? এই লাঠি দিয়ে যদি আর একটা বাড়ি দিস তাইলে এটা ভাঙবে। আমার মনে হয় না। পাশ থেকে তাই বলে উঠল, কিন্তু আমার মনে হচ্ছে। তো একটা বাড়ি দিয়ে প্রমাণ করে দেখি। লামিয়া তাহিবের দিকে তাকিয়ে ঠোঁট বাগিয়ে হেসে সামনে জব্বার উদ্দিনের দিকে তাকালো। জব্বার উদ্দিন তা থেকে চেঁচিয়ে উঠল, এই মাইয়া, পোলা কেডা? আমার বাড়িতে ইয়া আমারই মারছে। মাহির বেশ শান্ত কণ্ঠে বলল, আহা চাচা, আপনাকে আমরা কখন মারলাম? তোরা মারস নাই আমারে, এই লাঠি দিয়া পাড়ি দিছে এই পোলাই আমারে।
চাচা, আপনার ভুল হচ্ছে কোথাও। আমরা আপনাকে বাড়িনি তো, শুধু লাঠিটা শক্ত কিনা তাই পরীক্ষা করলাম। মাহিরের কথা শুনে পাশ থেকে তায়েবা লামিয়া মাথা নাড়িয়ে বলল, ঠিক ঠিক। জব্বার উদ্দিন তাদের কথা শুনে বেশ চটকে, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তা দেখে প্রথমিয়া এগিয়ে গেল লামিয়াদের কাছে, তারপর ভীতু বলল, ছোট আম্মা, আপনারা এইখানে না থাইকা বাড়ি যান। বাসায় যাবো কেন? আমরা তো এখানে আসছি ঘোরাঘুরি করতে, তাইলে বাসায় যাবো কেন? ছোট আম্মা, আপনারা এইখানে থাকেন না। কেন থাকবো না? কি হয়েছে চাচা, একটু খুলে বলেন তো। কিছু হয় না ছোট আম্মা। কিছু না হলে এই লোকটা আপনাকে খারাপ প্রস্তাব দিচ্ছিল কেন? পুতুমিয়া অসহায় চোখে তাকালো লামিয়ার দিকে, তারপর ভাঙা গলায় বলল, আম্মা আপনারা সব। পুতুমিয়াকে থামিয়ে দিয়ে তাইবা বলে উঠল, হ্যাঁ চাচা, আমরা সব শুনেছি, তবে প্রথম থেকে তেমন কিছু শুনিনি। আমরা তো হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে এখানে আসতেই দেখলাম আপনাকে আর চাচিকে, তাই তাই তো এখানে আসলাম। কিন্তু এসে এসব শুনেছি। কি হয়েছে চাচা, একটু খুলে বলুন তো। পুতুমিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। পাশ থেকে লামিয়া বেশ শান্ত কণ্ঠে বলল, চাচা, আপনি কি ভয় পাচ্ছেন? প্লিজ চাচা, ভয় পাবেন না, বলুন আমাদের কি হয়েছে, তারপর আমরা দেখব। জরিনা বেগম এগিয়ে আস্তে আস্তে বলল, ছোট্ট আম্মা, দয়া করে আপনারা এই ভেজালে ঢুকবেন না। আমাকে ভেজাল আপনাকে উপরে নেবেন না। এই লোকটা ভালো না। কি ভালো কে খারাপ ওইটা আমরা দেখছি, আগে বলুন কি হয়েছে, আমাদের সব খুলে বলুন। লামিয়ার কথা শেষ হতেই জব্বার উদ্দিন চিৎকার করে উঠল, এই কে কই আসোস? এই আতারির বাচ্চাগুলারে পাইন ধারাই খা, ধর। এদিকে জব্বার উদ্দিনের বলতে দেরি, শক্তপোক্ত লাঠির এক আঘাত তার বুকে পড়তে দেরি হলো না। জব্বার উদ্দিন বুকে আঘাত পেয়ে বুক চেপে কাতরাতে থাকলো। পুতুমিয়া এবং তার স্ত্রী ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। তারা ভাবতেও পারেনি লামিয়া জব্বার উদ্দিনকে এত জোরে আঘাত করে বসবে। এইদিকে বাড়ির জোরে লাঠি ভেঙে গিয়েছে, সেদিকে কারো খেয়ালই নেই। মাহি জব্বার উদ্দিনের পাশে এগিয়ে গিয়ে হাঁটু বরাবর একটা লাঠি বসিয়ে দিতেই জব্বার উদ্দিন আরও কুঁকড়ে উঠল। তারপর এগিয়ে গিয়ে জব্বার উদ্দিনের হাতের উপর ভর দিয়ে দাঁড়াতেই জব্বার উদ্দিন চিৎকার করে উঠল। হাতে ভাঙ্গা লাঠি ঘোরাতে লামিয়া এগিয়ে গেল জব্বার উদ্দিনের সামনে, তারপর তাতে দাঁত চেপে বলে উঠল, বাজে ভাষায় গালিগালাজ করা জিনিসটা আমার তেমন একটা পছন্দ নন। তার উপর আমার পরিবার নিয়ে যদি কেউ গালিগালাজ করে, তা তো একদমই সহ্য হবে না। জব্বার উদ্দিনের কিছু লোক এবার তেড়ে আসতেই মাহির আর তাইবা হাতের মোটা লাঠিটা তুলে সজোরে আঘাত করতে লাগলো তাদের। ইসলামবাড়ির 4 কুখ্যাত ডাকাত দলেরা আজ ভীষণ রেগে গেছে। ফ্যামিলি নিয়ে খারাপ কথা, খারাপ মন্তব্য করলে সহ্য হয় না তাদের। তার উপর জব্বার তাদের গালি দেওয়ার ভীষণ রেগে গিয়েছে তারা। মাহির তাইব ইচ্ছে মতো বাড়ছে লোকগুলোকে, আর লামিয়া তাইবা ডোন্ট কেয়ার ভাব নিয়ে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ পেছন থেকে জব্বারের একজন লোক এসে তাইবের চুলের মুঠি শক্ত করে ধরতেই তাইবা চেঁচিয়ে উঠল, হালার পর চুল ছাড়, নিজে ভালো চাইলে চুল ছাড়, নয়তো তোর হাত কেটে কুত্তাকে খাওয়াবো। তবুও লোকটা চুল ছাড়ছে না। তাইবার চিৎকার শুনে সবাই সেদিকে তাকালো। লামিয়া পাশ ফিরে লোকটার হাঁটু বরাবর লাথি মারতেই লোকটা তাইবাকে ছেড়ে দিল। তাইব ছাড়া পেয়ে লোকটার পেটে লাথি মেরে বসলো। তা দেখে তুয়া বেশ বেশ তেজে উঠল, বিগ বস মেন পয়েন্টে আটাক করো। লামিয়া আর তাইবা তুয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে একসাথে বলে উঠল, গুড, ভালো জিনিস মনে করিয়ে দিয়েছিস, বলে একজন আরেকজনের দিকে তাকিয়ে লোকটার মেন পয়েন্টে লাথি মেরে দিল। বেশ কিছুক্ষণ পিটাপিটি করে সবাই ক্লান্ত হয়ে হাতে থাকা লাঠিটা ফেলে দিল। মাটিতে পড়ে আছে 6 জন লোক। এই 6 জনকে এমন কুকুরের মতো পিটিয়েছে এই ইসলামবাড়ির 4 সন্তান। পুতুমিয়া এবং তার স্ত্রী যেন বিশ্বাসই হচ্ছে না। তারা জানতো এই 4 জন বেশ পিছু, কিন্তু এতটা পিছু তা জানতো না। তারা অবাক চোখে তাকিয়ে আছে তাদের দিকে। জব্বার উদ্দিন মাটিতে বসে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে 4 জনের দিকে। মাহি জব্বার উদ্দিনের দিকে তাকিয়ে বলল, এখন এটাকে কি করব? লামিয়া সামনে তাকিয়ে জব্বার উদ্দিনের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, বেশি না, একটা কাজই করব। তাইবা মাহির একসাথে বলে উঠল, কি কাজ? লামিয়া তাদের দিকে শয়তানি হাসি দিতেই মাথা নাড়ল। এগিয়ে বাগানবাড়ির মূল ফটকে দাঁড়িয়ে আছে সবাই। মীর আদনান আলী ও নূর সবাইকে নেমন্তন্ন জানিয়ে বাড়িতে উদ্দেশ্য রওনা দিবে। তখনই চিৎকার চেঁচামেচি শুনে সবাই পুরো কুচকে তাকালো। সামনে তাকাতেই দেখল গ্রামের কিছু মানুষ পুকুর ঘাটে জড়ো হয়ে গেল। ঘিরে দৌড় করে দাঁড়িয়ে আছে। ইসলাম ও খানবাড়ির ছেলেমেয়েরা একজন আরেকজনের দিকে তাকিয়ে কিছু একটা আজ করতে পেরে দৌড়ে গেল সেদিকে। পুকুর ঘাটে সবাই এসে সামনে তাকাতে সবার মুখ হাওয়া হয়ে গেল। পুকুর ঘাটের সিঁড়িতে বসে আছে লামিয়া, তোয়া আর তাইবা। তার সামনে মাহির আর তাইব অর্ধেক পানিতে নেমে হাত বেঁধে ঘাড় ধরে পানিতে চুবাচ্ছে জব্বার উদ্দিনকে। সবাই হাঁ করে তাকিয়ে আছে সেদিকে। মীর আদনান আলী আর নূর আশ্চর্য চোখে তাকিয়ে আছে তাদের দিকে। এখানে কি হচ্ছে তা কেউ বুঝতে পারছে না। রাশেদ আর কিছু না ভেবে এগিয়ে গেল মাহির আর তাইবকে ধমকে পড়ল, কি করছিস তোরা, ছাড় ওনাকে,
ছাড় বলছি, নয়তো অনেক খারাপ হয়ে যাবে। পাশ থেকে লাবিব রেগে বলল, দিন দিন তোনের এই বদমাইশি অনেক বেড়েছে। তোরা লিমিট ক্রস করেছিস। ছাড় ওনাকে, উনি মুরব্বী মানুষ। লাবিবের কথায় লামিয়া পেছন ফিরে লাবিবের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমরা লিমিট ক্রস করেছি, তাতে আপনার কি সমস্যা? লাবিব রেগে কিছু বলতে যাবে, তার আগে শুভ্র লামিয়াকে জোর করে একটা ধমক দিয়ে উঠল। বেশ শক্তপোক্ত ধমকি দেওয়ার কারণে সবাই চমকে উঠল। লামিয়া কেঁপে উঠল। শুভ্রর দিকে তাকাতেই শুভ্র শক্ত গলায় বলল, বেশি বেশি করছিস না এখন? মুরব্বীদের সাথে এমন আচরণ করতে হয় বলে গিয়েছিস? লামিয়া ঠোঁট কামড়ে শুভ্রর দিকে তাকালো, কিন্তু ও কিছু বলল না। কিন্তু পাশ থেকে পাইবার রেগে বলে উঠল, শুভ্র ভাই, আপনি না জেনে শুনে কথা বলবেন না। শুভ্র তায়েবাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। মাহির তায়েব চুপচাপ দাঁড়িয়ে আছে পানিতে। তাদের দুজনের মাঝে দাঁড়িয়ে আছে জব্বারউদ্দিন। চুবানি খেয়ে নাক মুখ থেকে লাল হয়ে উঠেছে তার। তাদেরকে শুভ্র কিছু বলতে যাবে, তার আগে তুয়া বলে উঠল, হ্যান্ডসাম বয়, প্লিজ বিগ বসকে বকো না। বিগ বস ভুল কিছু করে নাই। ওই লোকটা খারাপ কথা বলেছে, এমনকি বিগ বস তারপর ভাইয়া আপুদের কালিকালাচও দিয়েছিল। তো আর কথা শুনে সবাই ব্রু কুচকে তাকালো। আবির যতই তাদের দেখতে না পারুক, কিন্তু সে জানে এই চারজন অকারণে কাউকে কিছু বলবে না বা করবেও না। তাই এগিয়ে এসে তোয়াকে কোলে তুলে বলল, দেখি তো তোয়া মনি, কি হয়েছে? শুরু থেকে বলে ফেলো তো পটপট। তোয়ার সবার দিকে তাকিয়ে তারপর শুরু থেকে সব বলল শুরু করলো। তোয়ার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো জব্বারউদ্দিনের দিকে। রশিদ এগিয়ে এসে পুতুমিয়াকে জিজ্ঞেস করতে তিনি সব বলতেই রশিদ চেঁচিয়ে মাহির আর তাইবকে বলল, কি থেমে গেলি কেন? চুপা ওকে, কেউ বাধা দিবি না, আমি পুলিশকে ফোন করছি। মাহির আর তাইব হেসে ইচ্ছে মতো চুবাতে লাগলো। শুভ্র বেশ অপরাধীর চোখে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া শুভ্রর দিকে না তাকিয়ে সামনে তাকিয়ে বেশ মজা সহকারে জব্বারউদ্দিনের চুবানো দেখছে। কিছুক্ষণ পর পুলিশ আসতেই রাশেদ সব কিছু খুলে বলতেই জব্বারউদ্দিনকে ধরে নিয়ে গেল। পুতুমিয়া এবং তার স্ত্রী অশ্রু চোখে লামিয়া তাই বা মাহিরদেরকে কৃতজ্ঞ জানাতে তাদের দিকে যেতেই তারা চারজন চলে গেল সেখান থেকে। তাদেরকে রাশেদ হেসে পুতুমিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, চাচা চলুন বাড়ি যাই। বড় আব্বা ছোট আম্মা যাক। পুতুমিয়াকে থামিয়ে রাশেদ বলল, আরে বাদতান তো, ওদের কথা ওরা এরকমই চলে। চলুন বাড়িতে। তোমার করে যে কেমনে ধন্যবাদ জানামো? ধন্যবাদ জানাতে হবে না। আচ্ছা চাচা, এখানে টক কোনো ফল আছে মাখিয়ে খাওয়ার মতো, যেমন তেঁতুল কাঁচা? হবা মেলা তেঁতুল গাছ আছে, কিন্তু তেঁতুল দেওয়া কি করবা? চাচা দয়া করে বেশি কিছু তেঁতুল কাউকে দিয়ে গাছ থেকে পাড়িয়ে নিয়ে আসুন, সবাই মিলে মাখিয়ে খাবো। ও আচ্ছা এই কথা, তাহলে তুমি দাঁড়াও, আমি এখনই আনতাছি। বলে চলে গেল পুতুমিয়া। একে একে সবাই বাড়ি থেকে এগোতে লাগলো। শুভ্রর মন খারাপ তা দেখে লাবিব শুভ্রর কাঁধে ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে তোর? শুভ্র মন খারাপ করে বলল, কিছু না। আরে জানি লামিয়াকে ধমক দিয়েছিস দেখে তোর এখন মন খারাপ, তা আমরা জানি। ভ্রমর আমার সাথে রাগ করেছে। তো রাগ করবে না? যেই ধমক দিয়েছিস, রাগ তো করারই কথা। আচ্ছা, তোকে ওর রাগ কামানোর জন্য একটা আইডিয়া দিই। কি আইডিয়া? রুমে গিয়ে জড়িয়ে ধরে চুপ করে একটা চুমু খাবি, দেখবি রাগ কোথায় উড়ে গিয়েছে। বলে হেসে উঠল লাবিব। লাবিব হাসতে হাসতে শুভ্রর দিকে তাকাতেই শুভ্র তুম করে লাবিবের পিঠে কিল মেরে বসল। শুভ্র, মারলি কেন? তুই তখন ওর সাথে এমনভাবে কথা বলছিলিস কেন? তো কি হয়েছে? আর তুইও তো বলছিস আমি আর তুই আলাদা। ওকে আমি মারবো, আমি কাটবো, ওর সাথে আমি রাগ করবো, আবার আমি ভালোবাসবো। তুই কে ওকে মারার? ঢং দেখলে আর বাঁচি না। তোকে বাঁচতে কে বলেছে? মরে যা। পেছন থেকে সাফওয়ান, আরিফ, আবির, রাশেদ, জাহিদ হাসছে শুভ্র আর লাবিবের ঝগড়া দেখে। হলরুমে ছড়িয়ে ছিটে বসে আছে লামিয়া, মাহির, তাইবা, সাথে বাড়ির মেয়েরা। বাড়িতে প্রবেশ করতে শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে বলল, উপরে আয়, তোর সাথে কথা আছে। বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। লামিয়া যেন শুনেও শুনল না। রাশেদ, আবির, সাফওয়ান, লাবিব, জাহিদ, আরিফ সবাই এগিয়ে গিয়ে সোফায় বসল। লামিয়াকে চুপচাপ বসে থাকতে দেখে লাবিব বলল, কিরে, তোকে না শুভ্র ওপরে ডাকছে, যা। লামিয়া লাবিবের দিকে তাকিয়ে বলল, আপনি যাচ্ছেন না কেন? আমি যাব না। আমি যাব কেন? তাহলে আমি যাব কেন? তোকে ডাকছে তাই তুই যাবি। কে ডেকেছে আমাকে? শুনিনি তো আমি। শুভ্র তোকে ডাকছে, উপরে যা। কখন ডেকেছে? এই মাত্র নাটকে ডেকে গেল, শুনিনি আমি। তা শুনবি কেন? এখানে এখন অকামের কথা হোক, তা ঠিকই শুনবি। লামিয়া লাবিবের কথাই পাল্টা কিছু বলতে যাবে তার আগেই শুভ্র সিঁড়ি বেয়ে নিচে নেমে লামিয়ার সামনে দাঁড়ালো। লামিয়া মাথা তুলে পুরো কুচকে তাকাতে শুভ্র বলল, তোকে দেখেছি না। লামিয়া কোনো কথা বলল না। তা দেখে শুভ্র আশেপাশে এক নজর তাকিয়ে মাথা নিচু করে লামিয়াকে হঠাৎ কোলে তুলে নিয়ে হাঁটে ধরল।
হঠাৎ এমন হওয়াতে লামিয়া চমকে শুভ্র গলা পেঁচিয়ে ধরে চেঁচিয়ে উঠল, কি করছেন অসভ্য পুরুষ, ছাড়ুন আমাকে, নিচে নামান, ভালো হচ্ছে না কিন্তু, বলে ছটফট করতে লাগলো। শুভ্রতা পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলো। পেছন থেকে লাবিব মজা করে বলে উঠল, এই শুভ্র, আমরা কিন্তু কিছু দেখিনি, বলে হেসে উঠল। সবাই মুখ চেপে হাসছে। রোমেইডি লামিয়াকে খাটে বসিয়ে সোজা দরজা লক করে দিল। আমাকে এভাবে তুলে আনার মানে কি? আমি ভালোভাবে যখন ডেকেছিলাম তখন আসলে এভাবে তুলে আনতে হতো না। আমি কেন আসবো আপনার কাছে? কারণ তুই আমার বউ। কে আপনার বউ? আমি আপনার বউ নই। লামিয়ার কথাই শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে এক পা দু পা করে এগিয়ে আস্তে আস্তে বলল, সত্যি তুই আমার বউ না? না কিন্তু আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? পরীক্ষা করতে। কি পরীক্ষা? এই যে তুই আমার বউ কিনা, বলে একদম লামিয়ার সামনে এসে দাঁড়ালো। তা দেখে লামিয়া বিছানা থেকে দ্রুত উঠতে চাইলে শুভ্র লামিয়াকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজের বিছানার উপরে উঠে হাঁটু ভাঁজ করে লামিয়ার উপরে ঝুঁকে পড়ল। লামিয়া ভীত চোখে শুভ্রের দিকে তাকিয়ে তেতিয়ে বলল, কি করছেন শুভ্র ভাই? শুভ্র লামিয়ার কালে এক হাত রেখে অজয় কণ্ঠে বলল, সরি ভ্রমণ, আর কখনো বকবো না, প্লিজ তুই রাগ করিস না। না না, আমি রাগ করিনি, আপনি সরুন আমার কাছ থেকে। সরবো না, সরুন, নয়তো ধাক্কা দিয়ে ফেলে দিব। তুই আমাকে ধাক্কা দিবি? তা দে দেখি। সত্যি দেব কিন্তু। হ্যাঁ তো দে না, মারা কে করেছে? লামিয়া ছোট ছোট চোখ করে শুভ্রর দিকে তাকিয়ে শুভ্রর বুকের কাছে হাত নিয়ে যেই ধাক্কায় মারতে যাবে তার আগে শুভ্র লামিয়ার দুই হাত ধরে বিছানার সাথে চেপে ধরে পাকা হাসল। লামিয়া কিছু বলতে যাবে তার আগে শুভ্র লামিয়ার ঠোঁট চড়াই নিজের আয়ত্তে নিয়ে নিল। সময়টা বিকেল। বাগানের মাঝে গোল করে বসে টুকটাক গল্প করছে সবাই। তখনই হঠাৎ গেটের কাছে গাড়ির শব্দ শুনে সবাই সোজা হয়ে তাকালো। একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে গেটের কাছে। একটা লোক গাড়ির দরজা খুলতেই গাড়ির ভেতর থেকে লাফিয়ে নেমে এলো জাকি আর ব্ল্যাকি। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। লামিয়া বসা থেকে উঠে দাঁড়াতেই সবাই উঠে দাঁড়ালো। লামিয়া এগিয়ে যেতেই দেখলো জাকি আর ব্ল্যাকি তার দিকে দৌড়ে আসছে। লামিয়া হেসে দৌড়ে তাদের দিকে যেতেই জাকি ব্ল্যাকি ঝাঁপিয়ে পড়ল লামিয়ার ওপরে। লামিয়া তাল সামলাতে না পেরে সবুজ ঘাসে পড়ে যেতেই ব্ল্যাকি আর জাকি লামিয়ার শরীর ঘেঁষতে থাকলো। কতদিন পর তারা তার মাম্মামকে পেয়েছে। সেই খুশিতে আত্মহারা হয়ে জাকি লাফাচ্ছে তো পুরো বাগান জুড়ে। শুভ্র এগিয়ে গিয়ে জাকির মাথায় হাত বুলিয়ে দিল। লামিয়া ব্ল্যাকিকে কোলে তুলে শুভ্রর সামনে এসে দাঁড়াতেই পেছন থেকে এক মেইলি কণ্ঠ শোনা গেল, আপনার। সবাই সেদিকে তাকাতেই দেখল মীরা দাঁড়িয়ে আছে। কোমর সমান লম্বা চুলগুলো দুলছে হালকা শীতল বাতাসে। লামিয়া একবার উঁচিয়ে তাকিয়ে আছে মীরার দিকে। মীরা হাসি মুখে দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরতে যাবে তার আগেই লামিয়ার সামনে এসে দাঁড়ালো। লামিয়াকে দেখে মীরা থেমে গেল। অন্যের স্বামীর দিকে চোখ তুলে তাকানোটা কিন্তু অন্যায়, আর জড়িয়ে ধরতে চাওয়াটা তো ঘোর অন্যায়। ঠোঁট টেনে হেসে বলল লামিয়া, কে তোমার স্বামী? আবরার? কবে থেকে তোমার স্বামী? হ্যাঁ, আবরার আমার স্বামী নয়, শাহরিয়ার শুভ্র আমার স্বামী। আর ছোটবেলা থেকেই উনি আমার স্বামী। তুমি একটা ফালতু মেয়ে। আমি আসতে না আসতেই তুমি আমার সাথে ঝগড়া করছো। শুভ্র দেখো না এই মেয়েটা আমার সাথে কেমন ব্যবহার করছে। বলতে বলতে লামিয়াকে পাশ কাটিয়ে শুভ্রের কাঁধে হাত রাখতে চাইল, কিন্তু তার আগেই লামিয়া মীরার হাত খপ করে ধরে ফেলল। লামিয়ার এই হাতটা ধরা মীরার মোটেও পছন্দ হলো না বোধহয়, তাই রেগে বলে উঠল, ছি, এই মেয়ে, তোমার এই নোংরা হাত দিয়ে আমার হাতে স্পর্শ করছো কেন? ছি, ছাড়ো। লামিয়া মীরার কথা শুনে হেসে হাত মুচড়ে ধরতেই মীরা বলে উঠল, ইউ পিচ, হাত ছাড়ো আমার। লামিয়া মীরার হাত ছেড়ে দিয়ে শুভ্রর কাছ থেকে মীরাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, এই বাল, তোর এই ইংরেজি গালি তোর কাছেই রাখ। বাংলা যদি একটা গালি দিতে দেই তোর পুরো গোষ্ঠীর কবর থেকে উঠে আসবে। মীরা রেগে উচ্চস্বরে বলে উঠল, লামিয়া। লামিয়া শান্ত চোখে মীরার দিকে তাকিয়ে বলল, উচ্চস্বরে চিল্লাস তা শাকচুন্ডি, নয়তো তোর ওই চুলের মুষ্টি ধরে টেনে বাড়ি থেকে বের করে দেব। লামিয়ার কথা শুনে সবাই মুখ টিপে হাসছে। শুভ্র স্থির চোখে তাকিয়েছে লামিয়ার দিকে। এদিকে মীরার আপন মোড়ে চোখ মুখ লাল হয়ে উঠেছে। তা দেখে লামিয়া বলল, অনেক অনেক ধন্যবাদ আমার ছেলে মেয়েগুলোকে এখানে এনে দেওয়ার জন্য। ছেলে মেয়েকে এনে দেওয়ার জন্য আপনাকে রাতের ডিনারে দাওয়াত দেওয়া হলো। মীরা লামিয়ার কথাগুলো শুনে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কটকট পা ফেলে বাড়ির ভেতরে শুভ্রর দিকে ছলছল করে তাকালো। শুভ্র একবারে ঘুরে তাকায়নি তার দিকে। সে তাকিয়ে আছে শুধু লামিয়ার দিকে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে খেয়ালই নেই তার। সবাই মীরার দিকে তাকিয়ে আছে। মীরাকে দেখে সবারই খারাপ লাগছে, কিন্তু গায়ে পড়া স্বভাবের মেয়ে পছন্দ না তাদের কারোরই। মীরা জানে শুভ্র লামিয়াকে ভালোবাসে, কিন্তু তারপরও মীরা শুভ্রর গা ঘেঁষা করাটা এটাই কারো পছন্দ নয়। মীরা চোখ মুছে শুভ্রর দিক থেকে চোখ সরিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। ড্রাইভার মীরার কথা শুনে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চোখের আড়াল হতেই সবাই দীর্ঘশ্বাস ফেলল। লামিয়া কিছু না বলে চলে গেল বাড়ির ভিতরে। তার পেছন পেছন জাকি আর ব্ল্যাকিও।
সবাই লামিয়ার যাওয়ার দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল লামিয়ার জেলাসি দেখে। রাত ৮টা। জমিদার বাড়ির বিশাল হলরুম জুড়ে মীর আদনান আলী বসে আছে। তার সাথে বসে আছে তার দুই বড় পুত্র, পুত্র মীর আব্দুল আলিম আর ছোট পুত্র মীর আব্বাস আলী। বাড়ির গিন্নিরা হাতে হাতে তাড়াহুড়ো করে কাজ করছে। ৮:৩২ বাজতেই জমিদার বাড়ির সদর দরজায় কড়া নাড়ল। মীর আদনান আলী হেসে তার ছোট পুত্রকে বলল, আব্বাস যাও, দরজাটা খুলে দিয়ে আসো, আমাদের অতিথি এসে গিয়েছে দেখো। আব্বাস আলী হেসে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই দেখল ইসলাম ও খান বাড়ির ছেলেমেয়েরা এবং আজমেরি বেগম ও শফিকুল খান দাঁড়িয়ে আছেন। আব্বাস আলী হাসি মুখে তাদের সাথে কৌশল বিনিময় করে হলরুমে নিয়ে গেল। সবাই ভেতরে ঢুকে সবার সাথে কৌশল বিনিময় করে বসে টুকটাক আলোচনা করতে লাগলো। হলরুমে এক কোণে মুখ লটকে বসে আছে লামিয়া, তায়েব, তাইবা, মাহির। তারা এই বড়দের কথার মাঝে বেশ বোর হচ্ছে তারা। তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো 18 বছর বয়সী এক মেয়ে, দেখতে শুনতে বেশ সুন্দরী। মেয়েটি দেখতে আসতেই আদনান আলী হেসে পরিচয় করিয়ে দিল সবার সাথে। নাম অনু, জমিদার বাড়ির ছোট পুত্রের ছোট্ট মেয়ে অনু। দেখতে ভারী মিষ্টি, সহজেই মিশে যায় সবার সাথে, বেশ মিশুক প্রকৃতি। সবার সাথে টুকটাক কথা বলল অনু। আদনান আলী হেসে বলল, দাদু ভাই, ওদেরকে উপরে পুরো বাড়িটা ঘুরে দেখিয়ে আনো। অনু মাথা নেড়ে বলল, চলো, তোমরা আমাদের বাড়িটা খুব সুন্দর, এসে এসো। হামিদের হাত ধরে টেনে উঠল। হামিদা হেসে বলল, ঠিক আছে চলো, বলে হাঁটতে লাগলো। তার পেছন পেছন সবাই। হলরুমে বসে রইল শুধু রাশেদ, শুভ্র, আরিফ, আবির, সাফওয়ান, লাবিব, আজমেরি বেগম, আবিরা বেগম আর শফিকুল খান। তাই বসে টুকটাক আলোচনা করতে লাগলো। পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছে অনু। সবাই যা বেশ মনোযোগ সহকারে দেখছে। লামিয়া সবার থেকে একটু বেশি পেছনে, আশেপাশে তাকিয়ে হাঁটছে। হঠাৎ পার্শ্বে ফিরে তাকাতেই দেখলো অন্ধকারে দাঁড়িয়ে আছে কেউ। একজোড়া চোখ তাকে দেখছে বেশ গভীরভাবে। লামিয়া পুরো কুচকে সেদিকে এক পা করে এগিয়ে গেল, কিন্তু যাওয়ার পর আর কাউকে দেখতে পেল না। মনের ভুল ভেবে সামনের দিকে এগিয়ে যেতেই হঠাৎ একটা হাত এসে তার কোমর পেঁচিয়ে ধরে অন্ধকারে নিয়ে গেল। হঠাৎ এমন হয় লামিয়া ভয়ে শুভ্র ভাই বলে চিৎকার করে উঠতেই তার মুখকেও চেপে ধরল। হলরুমে বসে হাসপাস করছে শুভ্র। তার মন কেমন অস্থির হয়ে উঠেছে, তাই আর বসে থাকতে পারল না। বসা থেকে উঠে তাড়াতাড়ি রাশেদ বলে উঠল, কোথায় যাচ্ছিস? এই তো উপরে, তুই বস, আমি আসছি, বলেই পা ফেলে চলে গেল সিঁড়ি বেয়ে। অর্ধেক আসতেই দেখলো হামিদারা সবাই এগিয়ে আসছে তার দিকে। লামিয়াকে দেখতে না পেয়ে শুভ্র পুরো কুচকে বলল, তোরা এখানেই? লামিয়া কোথায়? মাহির কপালে ভাঁজ ফেলে বলল, লামিয়া কোথায় মানে? ও তো আমাদের সাথে ছিল, কিন্তু পরে তো আর দেখিনি। আমরা ভাবছি নিচে চলে গিয়েছে। কোথায় নিচে গিয়েছে? নেই তো নিচে, তাহলে কোথায় যাবে? শুভ্র কপালে চিন্তার ভাঁজ ফেলে কিছু বলতে যাবে তার আগে দোতলা থেকে লামিয়ার চেঁচানোর শব্দ আসতেই সবাই দোতলা ঘরের দিকে তাকালো। শুভ্র আর কিছু না ভেবে দৌড় লাগালো সেদিকে। তার পেছন পেছনে সবাই। দোতলা ঘরের সামনে এসে শুভ্র দাঁড়িয়ে দরজায় কান পাততেই লামিয়ার গঙ্গানের আওয়াজ পেল। শুভ্র আর এক মুহূর্ত দেরি না করে দরজায় চড়ে ধাক্কা দিয়ে রুমের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। হামিদারা সবাই শুভ্রর পাশ কাটিয়ে রুমের ভিতরে ঢুকতেই মাহির, তায়েব, তাইবা স্তব্ধ চোখে তাকিয়ে আছে সামনে ও স্পষ্ট কণ্ঠে একসাথে বলে উঠল, লামিয়া। হামিদা টুলে পড়ে যেতেই শারমিন হামিদাকে আঁকড়ে ধরল। শুভ্রর যেন পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। শুভ্র নিজের শরীরের সব শক্তি ফুরিয়ে গিয়েছে আজ। নিজেকে কেমন পাগল পাগল লাগছে তার। নিজেকে আর ধরে রাখতে পারল না শুভ্র। হাঁটু বাজ করে বসে পড়ল শুভ্র। তার কথা বলার শক্তি যে নেই। আর তবুও ও ভীষণ কষ্টে ভাঙা গলায় বলল, আমার ভ্রমর, বলেই তার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেল। প্রিয় রাগিনী লিখেছেন লামিয়া ইসলাম শাম্মী। পর্ব 27। ফ্লোরে পড়ে আছে লামিয়া। হামিদার কান্নাকাটি শুনে নিচ থেকে দৌড়ে এসেছে সবাই। বোনকে রক্তাক্ত অবস্থায় দেখে পাথর হয়ে দাঁড়িয়ে আছে রাশেদ, আরিফ। এদিকে আজমেরি বেগম কান্নায় ভেঙে পড়েছে। সবসময় বাড়ির মাতিয়ে রাখা নাতনি আজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেখে নিজেকে ধরে রাখতে পারছেন না তিনি। লাবিব, আবির, সাফওয়ান, জাহিদ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ছবি চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। আশেপাশে তাকিয়ে পাশ ফিরে তাকাতেই দেখল শুভ্র জ্ঞান হারিয়ে পড়ে আছে। ছবি আর না দাঁড়িয়ে থেকে দ্রুত গিয়ে ফ্লোরে বসে শুভ্রকে ডাকতে লাগলো। লাবিব কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে লামিয়ার পাশে বসে লামিয়ার মাথাটা নিচের কোলে রাখলো। সারাদিন তার সাথে ঝগড়া করে বেড়ানো মেয়েটাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে লাবিবের ভীষণ কষ্ট হচ্ছে। লাবিবের সম্পূর্ণ শরীর কাঁপছে। সে কাঁপা কাঁপা গলায় লামিয়াকে ডাকতে লাগলো, কিন্তু কোনো রেসপন্স পেল না। লাবিব বেশ কিছুক্ষণ লামিয়াকে ডাকতে লাগলো, কিন্তু লামিয়ার কোনো কথা বলছে না দেখে সাফওয়ান তাড়াহুড়ো করে লাবিবের উদ্দেশ্যে বলল, আবির, দ্রুত গাড়ি বের কর। এখানে এভাবে রেখে সময় নষ্ট করে লাভ নেই, ওকে এখনই হাসপাতালে নিতে হবে। সাফওয়ানের কথা শুনে আবির আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল গাড়ি বের করতে।
রাশেদ, আরিফ, তায়েব, মাহির যেন পাথর হয়ে হয়ে গিয়েছে। সাফওয়ার তাদের এই অবস্থা দেখে আর কিছু বলে লাবিবকে বলল, লাবিব তুই ওকে কোলে তুলে নিয়ে আয় জলদি। লাবিব লামিয়ার প্যাকেজে মুখের দিকে তাকালো, তারপর একটা শুকনো ঢোক গিলে লামিয়াকে পাঁচ কোলে তুলতেই পেছন থেকে কারো হাত এসে থামিয়ে দিল। লাবিব পেছন ফিরে তাকাতেই দেখলো শুভ্র টলটল চোখে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লাবিব শুভ্রর দিকে তাকিয়ে বলল, শুভ্র তুই পারবি না, আমি নিয়ে যাচ্ছি। শুভ্র লাবিবের কথা শুনে রক্তিম চোখে তার দিকে তাকিয়ে খরা গলায় বলল, আমার বউ, আমি পারবো, তুই সরে যা। লাবিব আর কথা না বলে সরে গেল। শুভ্র কাঁপা কাঁপা হাতে লামিয়াকে তুলে নিয়ে দরজার দিকে পা বাড়াতেই কেউ পেছন থেকে শুভ্রর শার্ট টেনে ধরল। শুভ্র পেছন ফিরে তাকাতেই দেখল মীর আদনান আলীর বড় নাতি আব্দুল আশিক তার শার্ট ধরে আছে। শুভ্র কিছু বলতে যাবে তার আগেই আশিক চেঁচিয়ে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন আমার কেশবতীকে তোমরা? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তোমরা আমার থেকে আমার কেশবতীকে আর দূরে সরাতে পারবে না। শুভ্র চোয়াল শক্ত করে তাকালো আশিকের দিকে। নূর দ্রুত এগিয়ে এসে আশিককে চাপড়ে ধরল। শুভ্র থেকে দূরে সরাতেই শুভ্র আর দেরি না করে চলে গেল লামিয়াকে দিয়ে। রাশেদ, আরিফ তারা সেভাবেই দাঁড়িয়ে আছে। হামিদা কান্নায় ভেঙে পড়েছে। লামহা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, হামিদার হাত চেপে আছে। তাইবা, মাহির একে অপরের দিকে তাকিয়ে দ্রুত বেরিয়ে গেল রুম থেকে। এদিকে আশিক গলা ছেড়ে চিৎকার করে বাচ্চাদের মতো কাঁদছে। মীর আদনান আলী তাদেরকে গম্ভীর গলায় বলল, ওর ঘরে তালা কে খুলেছে? অনু মাথা নিচু করে জবাব দিল, দাদু ভাই, আমি ভাইয়াকে খাবার দিতে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি তালা দিয়েছিলাম। ভাইয়া কিভাবে বের হলো আমি জানি না। মেয়ের এমন কথা শুনে আব্বাস আলী রেগে থমকে উঠল। তোমাকে খাবার দিতে বা এ ঘরে কে আসতে বলেছে? বাড়িতে আর কেউ ছিল না। ধমক শুনে উনি চমকে উঠল, কিন্তু মুখ থেকে কোনো কথা বের হলো না। আশিক বেশ পাগলামি করছে। ছেলে এমন পাগলামি দেখে মীর আব্দুল আলিম আর কিছু না ভেবে ড্রয়ার থেকে একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করলো আশিকের ঘাড়ে। ঘাড়ে ইঞ্জেকশন পুশ করতেই আশিক আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো ঘুমের ঘরে। তবে অস্পষ্ট স্বরে বিড়বিড় করতে লাগলো, আমার কেশবতীকে নিয়ে যেও না, ফিরিয়ে দাও ওকে, নিয়ে যেও না ওকে। বলতে বলতে তার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। নূর আর আব্দুল আলিম আশিককে ধরে বিছানায় শুয়ে দিল। অনু মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আব্দুল আলিমের স্ত্রী মরিয়ম বেগম ছেলের এই অবস্থা দেখে মুখে আঁচল গুছে কাঁদা করছে। মীর আদনান আলী আর কিছু না বলে নিশ্চুপ চলে গেলেন রুম থেকে। জাহিদ, রাশেদ আর আরিফকে সান্ত্বনা দিতে তাদের দিকে রওনা হয়েছে তাদের বাগান বাড়ি। একে একে সবাই আশিকের রুম থেকে বেরিয়ে যেতেই নূর তার রুমটা তালাবদ্ধ করে নিচের রুমে চলে গেল। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আবির, তার পেছনে বসে লামিয়াকে চাপটে ধরে পাগলের মতো বিড়বিড় করছে শুভ্র। ভ্রমর, আমার জান, প্লিজ কথা বল, ঝগড়া কর আমার সাথে, কথা বল না প্লিজ। ভ্রমর, কথা বল, দেখ আমার কিছু ভালো লাগছে না। এই ভ্রমর, কথা বল না আমার সাথে। চোখ খোল ভ্রমর। বলতে বলতে শুভ্রর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শুভ্রর এমন পাগলামি সাফওয়ান শুভ্রর উদ্দেশ্যে বলল, প্লিজ ভাই, নিজেকে শক্ত কর। সাফওয়ানের কথায় শুভ্র ভাঙা গলায় বলল, কিভাবে শক্ত হব আমি? আমার ভ্রমর যে কথা বলছে না। একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না আমাদের লামিয়ার। শুভ্র সাফওয়ানের কথার পৃষ্ঠে আর কোনো কথা না বলে বলল, তাদের গাড়ির পেছনে ফুল স্পিডে বাইক চালিয়ে আসছে তাইবা মাহির। বোনের এই অবস্থা দেখে বাড়িতে বসে থাকতে পারবে না, তারাও এসেছে তাদের পেছন পেছন। হাসপাতালের সামনে আসতেই আবির গাড়ি থামালো। শুভ্র দ্রুত লামিয়াকে কোলে তুলে নিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করলো। আশেপাশে কোনো ডক্টর না দেখতে পেয়ে শুভ্র চেঁচিয়ে উঠতেই পাশের কেবিন থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এলো। লোকটা এক নজর শুভ্রর দিকে তাকিয়ে আবার শুভ্রর কোলে থাকা লামিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, ওনাকে আমার সাথে নিয়ে আসুন। বলে সামনে এগোতে লাগলো। শুভ্র আর কিছু না ভেবে দ্রুত লামিয়াকে নিয়ে চলে গেল ডক্টরের পেছন পেছন। পুরো হলরুম জুড়ে নিস্তব্ধতা, কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর ভেসে আসছে আজমেরি বেগমের কান্নার শব্দ। তার পাশে আবিরা বেগম সান্ত্বনা দিচ্ছে বড় বোনকে। আরিফ মাথা নিচু করে বসে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে আয়না। ছবি তুয়াকে কোলে তুলে দাঁড়িয়ে আছে। তুয়াও মন খারাপ করে ছবির গলায় মুখ গুজে আছে। প্রাণপ্রিয় বিগ বসের এই অবস্থা থেকে তুয়াও যেন একটি ঘড়ির মধ্যে রয়েছে। সোফার এক কোণে বসে আছে রাশেদ, ফোনে কথা বলছে আবিরের সাথে। এর মধ্যে হঠাৎ কিছু শব্দ পেতেই সবাই পাশ ফিরে তাকাতেই দেখলো লামহা জ্ঞান হারিয়ে পড়ে আছে ফ্লোরে। লামহাকে হঠাৎ জ্ঞান হারাতে দেখে সবাই ভয় পেয়ে গেল। প্রথমে ছোট্ট বোনকে রক্তাক্ত অবস্থায় দেখে এখন মেজো বোনকে ফ্লোরে জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখে হামিদা আর নিজেকে ধরে রাখতে পারল না। লামহা বলে চেঁচিয়ে উঠে দৌড়ে দিয়ে হাঁটু ভেঙে বোনের কাছে আসলো। একে একে সবাই দৌড়ে গেল লামহার কাছে। আরিফ দৌড়ে লামহার মাথায় নিচে কোলে তুলে নিয়ে আয়নার উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি পানি নিয়ে এসো। আরিফের কথা শুনে আয়না দৌড়ে দিয়ে পানি নিতে চলে গেল। এদিকে লামহার কিছু হয়েছে ভেবে আবির ফোনের ওপাশ থেকে অস্থির গলায় রাশেদকে বলতে লাগলো, রাশেদ, লামহার কি হয়েছে? রাশেদ, কথা বল ভাই,
কি হয়েছে আমার লামহার? রাশেদ ফোন কানে তুলে তাকিয়ে আছে লামহার দিকে। মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না তার। বোনদের এই অবস্থা দেখে রাশেদ যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। রাশেদকে দাঁড়িয়ে থাকতে দেখে শারমিন রাশেদের থেকে ফোন নিয়ে আবিরকে জানিয়ে দিল লামহার কিছু হয়নি, জ্ঞান হারিয়ে ফেলেছে। তা শুনে আবির আরও অস্থির হয়ে পড়ল। শারমিন রাশেদের কাঁধে হাত রেখে বলল, রাশেদ ভাই, নিজেকে শক্ত করুন। আপনি যদি এই অবস্থায় ভেঙে পড়েন তাহলে আমাদের কি হবে? শারমিনের কথা শুনে রাশেদ নিষ্পাপ চোখে তাকালো শারমিনের দিকে। শারমিন রাশেদের দিকে তাকিয়ে বলল, কিছু হবে না, আপনি ধৈর্য ধরুন। আর এখন আমাদের উচিত লামহাকে হাসপাতালে নিয়ে যাওয়া। রাশেদ শুকনো ঢোক গিলে মাথা নাড়িয়ে এগিয়ে চলল লামহার কাছে। আরিফ লামহার চোখ থেকে পানি মুছার চিটা দিয়ে তবুও লামহা চোখ খুলছে না। দুই নাতনির এই অবস্থা থেকে আজমেরি বেগম এবার জোরে শব্দ করে কেঁদে উঠল। তা থেকে শফিকুল খান তাকে ধমকে উঠল। আজমেরি বেগম কান্না করতে করতে বলল, আমার পোলাপাইনকেও উপরে কারো চোখ পড়ছে, তাই ওগো এই অবস্থা। আমার এই নাতনি মেডিকেলে আর আরেক নাতনির এই অবস্থা। হঠাৎ কি হইতাছে আমাকে বাড়ির পোলাপানের লগে? আমি তো কিছুই বুঝতাছি না। আবিরা বেগম আজমেরি বেগমকে সান্ত্বনা দিয়ে বলল, কিছু হয় নাই বুবু, তুই কান্দো না। তুমি পরে অসুস্থ হইয়া যাইবা। আমি মইরা চাই আমার নাতি নাতনিগুলা জানি সুস্থ থাকে। আল্লাহ কোন পরীক্ষায় ফালাইলো আমারে। আমার দাদু ভাইকে তুমি সুস্থ কইরা দাও, বলে হু হু করে কেঁদে উঠল আজমেরি বেগম। চোখে মুখে পানি এবং 1000 টাকার পরেও লামহার গান ফিরছে না দেখে রাশাদার কিছু না ভেবে লামহাকে কাজগুলো তুলে জাহিদের দিকে এগিয়ে বলল, গাড়ি বের কর। জাহিদার কথা না বলে দ্রুত চলে গেল গাড়ি বের করতে। রাশেদ লামহাকে কোলে তুলে আরিফের দিকে তাকিয়ে বলল, তোর আসতে হবে না, তুই বাড়িতে থাক। বড় ভাইয়ের কথা শুনে আরিফ মাথা নাড়াতেই রাশেদ বেরিয়ে গেল বাড়ি থেকে। এদিকে আবিরের কেমন পাগল পাগল লাগছে সবকিছু। তার কোনো কিছু ভালো লাগছে না। লাম্মা হঠাৎ গান হারিয়ে পড়ে গেল কেন তা ভেবেই পাচ্ছে না আবির। তাকে তো এমন দেখে লাবিব ভাইয়ের কাঁধে হাত রাখলো। সাফওয়ান বাড়িতে ফোন করতেই শারমিন জানালো, লামাকে নিয়ে রাশেদ আর জাহিদ হাসপাতালে রওনা হয়েছে। শুভ্র লামিয়াকে নিয়ে কেবিনে বসে আছে। ক্ষত তেমন গুরুতর হয়নি, সামান্য চোট পেয়েছে। জ্ঞান হারানোর কারণ তার ঘাড়ে কেউ ইঞ্জেকশন পুশ করেছে, যার কারণে সে গভীর ঘুমে অবচেতন হয়ে আছে। শুভ্র ভেবে পাচ্ছে না কে এসব আর কেন করেছে, লামিয়ার উপরে অ্যাটাক কেন করেছে বুঝতে পারছে না শুভ্র। তখনই হুড়মুড় করে কেবিনে প্রবেশ করলো মাহির তাইবা। শুভ্র তাদের থেকে পুরো কুচকে কিছু জিজ্ঞেস করার আগে তাইবা বলে উঠল, মিজু আপা জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে, তাকে এখানে আনা হচ্ছে। আবির ভাই ভেঙে পড়েছে, তাকে সান্ত্বনা দিয়ে আসুন। ততক্ষণে আমরা লামুর পাশে আছি। তাইবের কথা শুনে শুভ্র কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে আর কিছু না ভেবে উঠে দাঁড়িয়ে লামিয়ার দিকে তাকিয়ে লামিয়ার কপালে চুমুইকে দিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। শুভ্র বেরিয়ে যেতেই মাহির তাইবা দৌড়ে লামিয়ার পাশে গিয়ে লামিয়ার পুরো শরীর চেক করতে লাগলো। কপাল ছাড়া আর কোথাও কোনো ব্যথা পেয়েছে কিনা দেখতে লাগলো। গাড়ি হাসপাতালের সামনে এসে দাঁড়াতেই আবির দৌড়ে গেল সেদিকে। রাশেদ পাঁচ কোলে লামহাকে বের করতেই আবির হুমড়ি খেয়ে পড়ল লামহার ওপর। লামহা পাখি আমার, পাখি কি হয়েছে তোর? চোখ খোল, কথা বল। বেশ অস্থির গলায় পড়ল আবির। রাশেদ আবিরকে সরিয়ে দিয়ে লামহাকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, প্লিজ একটু সর, আমার বোনটা এমনি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে। আগে ওকে ডক্টর দেখিয়ে নেই, তারপর তুই টাকাটাকি করিস। বলেই ডক্টরের কেবিনে চলে গেল। আবির দৌড়ে যেতে লাগলো রাশেদের পেছন পেছন। লাবিব, শুভ্র, জাহিদ, সাফওয়ান আবিরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে তারাও হাঁটতে লাগলো সেদিকে। আমি কোথায়? হাসপাতালের বেডে। মাহিরের কথা শুনে লামিয়া লাফিয়ে উঠে বসলো শোয়া থেকে। তারপর চঞ্চল চোখে আশেপাশে চোখ বুলিয়ে মাথায় হাত রাখতেই বসলো। মাথায় ব্যান্ডেজ করা। মাহির তাইবা লামিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের এমন তাকানো দেখে লামিয়া বলল, আমি এখানে কি করে এলাম? উড়ে উড়ে। তাইবের কথা শুনে লামিয়া বিরক্তি চোখে চোখ মুখ কুচকে ফেলল। বিরক্তি হয়ে কিছু বলার আগেই দেখলো শুভ্র আর জাহিদ কেবিনে প্রবেশ করলো। লামিয়া ছোট ছোট চোখ করে শুভ্রর দিকে তাকাতেই দেখলো শুভ্র শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। দুপা করে এগিয়ে আসছে তার দিকে। শুভ্রকে লামিয়ার দিকে যেতে দেখে মাহি তাইবা তারা সরে গিয়ে বলল, আমরা মেজো আপাকে দেখে আসছি, লামিয়া তুই থাক। তাদের কথা শুনে লামিয়া পুরো কুচকে বলল, মেজো আপাকে দেখে আসবি মানে? কি হয়েছে মেজো আপার? জানি না, জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে। তাইবের কথা শুনে লামিয়ার কপালে ভাঁজ পড়ল। গান হারিয়ে গিয়েছে মানে? কি হয়েছে আপার? চল, আমিও যাবো তোদের সাথে। বলে চোটা পেট থেকে নামতেই শুভ্র লামিয়ার পথ আটকে দিল। তারপর জাহিদের উদ্দেশ্যে বলল, এদেরকে নিয়ে বিদায় হ। জাহিদ আর কিছু না বলে মাহির তাইবাকে নিয়ে বেরিয়ে গেল। তাদের বেরিয়ে যেতে দেখে লামিয়া শুভ্রর দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? আপনারা আমার পথ আটকালেন কেন? শুভ্র শান্ত করে জবাব দিল, তোর শরীর ভালো তো নাই তো তাই। আপনাকে বলেছে আমার শরীর ভালো না? হ্যাঁ বলেছে। আমাকে যেতে দিন। মেজো আপার কি হয়েছে? আমি দেখতে যাব মেজো আপাকে। এখন না পরে। লামহার তেমন কিছু হয়নি। তেমন কিছু না বলে হঠাৎ কেন কান হারাবে?
আমি বললাম তো কিছু হয়নি। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু এখন আমাকে যেতে দিন। আমিও দেখতে চাই আপাকে। এখন না, পরে। না, এখনই যাব। সবসময় জেদ করবি না। আমি বলছি না ওর কিছু হয়নি। যদি কিছু নাই হয় তাহলে যেতে দিতে সমস্যা কি আপনার? অনেক সমস্যা আমার। কি সমস্যা? তুই অসুস্থ এখন, এটাই আমার সমস্যা। কি বলেছে আমি অসুস্থ? আমি পুরোপুরি সুস্থ দেখেন। বলে লামিয়া পেটের থেকে নামতে হাত পা নাচাতে লাগলো। শুভ্র লামিয়ার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। এই মেয়ে এখনো দুর্বল, তবুও বাদরের মতো লাফাচ্ছে। মানে এর এত এনার্জি কোথা থেকে আসে? বুঝে উঠতে পারে না শুভ্র। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলল, বাদরের মতো লাফালাফি শেষ হলে এখানে চুপচাপ বস। লামিয়া হাত পা নাড়ানো রেখে শুভ্রর দিকে তাকালো। তারপর দাঁত কেলিয়ে হেসে বলল, আপনি চুপচাপ বসে থাকুন, আমি গেলাম। বলে ফুরুত করে দরজা খুলে দৌড় দিল। শুভ্র আশ্চর্য চোখে তাকিয়ে আছে লামিয়ার যাওয়ার দিকে। এই মেয়ে যে লাফাতে লাফাতে তাকে বোকা বানিয়ে চলে গেল তা সে বুঝতে পারেনি। শুভ্র তাতে দাঁত চেপে বলে উঠল, লামিয়ার বাচ্চা, তোর কপালের মার ফরজ হয়ে গিয়েছে। বলে হাত মুষ্টিবদ্ধ করে হাঁটতে লাগলো লামিয়ার পিছু পিছু। কংগ্রাচুলেশন আবির খান, আপনি বাবা হতে চলেছেন। বলে ডক্টর আবিরের সাথে হ্যান্ডশেক করলো। আবির স্তব্ধ হয়ে তাকিয়ে আছে লামহার দিকে। লামহা তখনও জ্ঞান ফিরেনি। এদিকে লাবিব, সাপুহান, রাশেদ, জাহিদ হা করে তাকিয়ে আছে আবিরের দিকে। সবাই দৌড়ে কেবিনের দরজায় এসে দাঁড়িয়েছে লামিয়া। ডক্টরের কথা শুনে হাততালি দিতে দিতে কেবিনে প্রবেশ করলো সে। মাহির তাইবা এতক্ষণ বসে বসে ডক্টরের কথা শুনছিল। লামিয়াকে হাততালি দিয়ে দেখে তারাও হাততালি দিয়ে উঠল। এর মধ্যে তাইবা হঠাৎ সিটি বাজাতে আবিরের ধ্যান ফিরল। লামিয়া হাততালি দিতে দিতে এগিয়ে এসে আবিরের হাত ধরে বলল, অভিনন্দন আবির ভাই। আপনি আপনি আপনার বড় ভাইয়ের আগে যে এই খুশি খবরটা সবাইকে শোনাবেন তা আমরা জানতাম না। আবির আহম্মকের মতো তাকিয়ে আছে লামিয়ার দিকে। একে একে তাইবা মাহির এগিয়ে এসে আবিরের সাথে হ্যান্ডশেক করে অভিনন্দন জানালো। আবির তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। কিভাবে কি হলো সে কিছু বুঝতে পারছে না। এদিকে রাশেদ লামিয়াকে দেখে এগিয়ে গিয়ে বোনের মাথায় হাত রাখতেই লামিয়া মাথা তুলে রাশেদের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, কি বড় ভাই, তুমি তো মামা হতে চলেছ। রাশেদ লামিয়ার কথা শুনে হালকা হেসে বলল, আর তুই খালা। রাশেদের কথা শুনে লামিয়া হেসে উঠল। রাশেদ লামিয়ার মাথায় ব্যান্ডেজ হাত বোলাতে বোলাতে বলল, বেশি ব্যথা করছে? না বড় মিয়া, সত্যি? আরে তিন সত্যি। রাশেদ হেসে লামিয়ার মাথায় চুমু খেলো। তারপর এগিয়ে গিয়ে লামহার পাশে গিয়ে দাঁড়িয়ে বোনের মাথায় হাত পলিয়ে দিতে দিতে আবিরের দিকে তাকিয়ে বলল, তোর জন্য আমার বোনের এই অবস্থা, তোকে আমি ছাড়বো না দেখিস। আবির স্বপ্ন ঢোকিলে ধীর পায়ে এগিয়ে গেল লামহার দিকে। লামিয়া আবিরের অবস্থা থেকে হেসে আবিরের বাহুতে ধাক্কা মেরে বলল, কি সমস্যা? এত ভয় পাচ্ছেন কেন? আবির লামিয়ার দিকে তাকিয়ে ঢোকিলে এগিয়ে গিয়ে লামহার পাশে দাঁড়ালো। রাশেদ লামহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সবার উদ্দেশ্যে বলল, তোরা সবাই এবার চল, ওদের একটু একা থাকতে দে। রাশেদের কথার মতো সবাই বেরিয়ে গেল রুম থেকে। সবাই বেরিয়ে যেতেই আবির লামহার হাত ধরে কপালে ভালোবাসা পরশ এঁকে দিয়ে কানে কানে ফিসফিস করে বলল, কংগ্রাচুলেশন বউ, তুমি মা হতে চলেছ। আমি আর তাইবা খালা হতে চলেছি। বলে লাফিয়ে উঠল লামিয়া। আমি আর মাহির মামা। বলে চোখ চলচল করে উঠল তাইবের। ভাই বোনদের এমন খুশি দেখে রাশেদ হেসে উঠল। বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে, ভাবতেই খুশি লাগছে। শুভ্র বুকে হাত পাঁচ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে লামিয়ার হাসি মুখখানা দেখছে। হঠাৎ লামিয়ার মাথা চক্কর দিয়ে উঠল। নিজেকে সামলাতে না পেরে লামিয়া পড়ে যেতে নিলেই শুভ্র লামিয়ার কাঁধে জড়িয়ে ধরল। লামিয়া নিবু চোখে শুভ্রর দিকে তাকাতেই দেখল শুভ্র রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। লাবিব ছোট ছোট চোখ করে বলল, কি ব্যাপার, তুই আবার ঘুরিয়ে পড়ে যাচ্ছিস কেন? লামিয়া লাবিবের দিকে তাকিয়ে বলল, জানি না। লাবিব মুখে হাত দিয়ে বলল, তার মানে শুভ্র ভাই তুই? বলার আগে শুভ্র তাতে দাঁত চেপে বলল, স্টুপিড, ওর শরীর দুর্বল, তার জন্য ওর মাথা ঘুরোচ্ছে। শুভ্রর কথা শুনে লাবিব টেনে টেনে বলল, ও আগেও বলবি না? আমি তো ভাবলাম তোরাও সুখবর শোনাতে যাচ্ছিস। লাবিব, তুই যদি আর একটা বাজে কথা বলেছিস তো তোর মুখ আমি ভেঙে দিব। লাবিব শুভ্রর কথা শুনে মুখ পাকালো। আবির। লামহার মলিন কণ্ঠে আবিরের ধ্যান ভাঙে। আবির দ্রুত চোখ ঘুরিয়ে লামহার দিকে তাকাতেই লামহা শোয়া থেকে উঠে বসতে চাইল। আবির লামহাকে ধরে বসাতেই লামহা আশেপাশে চোখ বুলিয়ে বলে উঠল, আমি এখানে কেন? আর লামিয়া, ও কেমন আছে? আবির লামহার দিকে তাকিয়ে বলল, লামিয়া ঠিক আছে এখন, আমি ওকে দেখতে যাব। যাবে তো একটু পরেই সবাই বাড়িতে যাবে। লামহা মাথা নাড়ল, তারপর আবিরের দিকে তাকিয়ে বলল, আমি এখানে কিভাবে? রাশেদ নিয়ে এসেছে তোমাকে, কিন্তু কেন? লামহার কথা শুনে আবির হাসল। আবিরকে হাসতে দেখে লামহা কপাল ভাঁজ কেড়ে পেল। আপনি হাসছেন কেন? আবির লামহার দিকে মুখটা এগিয়ে নিয়ে বলল, কংগ্রাচুলেশন। আবিরের কথা শুনে লামহা কপাল কুঁচকে বলল, কিসের জন্য? আবির লামহার দিকে তাকিয়ে আবারও হাসল।
তা দেখে লামহা এবার বেশ বিরক্ত হলো। কি সমস্যা, হাসছেন কেন? মন চাইছে তাই, বলুন না কি হয়েছে, শুনবি? লামহা মাথা নাড়ল। আবির লামহার দিকে ঝুঁকে লামহার নাকের ডগায় ছোট্ট চুমু খেয়ে বলল, আপনি আমার বাবুর মা হতে চলেছেন। আবিরের কথা শুনে লামহা বড় বড় চোখ করে তাকাতেই আবির মাথা নাড়ল। খুশিতে লামহার চোখ ভেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে আবির মেয়েকে রাগ দেখিয়ে বলল, কান্না করছিস কেন? খবরদার কান্না করবি না। তোর জন্য আমার বাচ্চা পেটের মধ্যে কান্না করলে তোর খবর আছে। আবিরের কথা শুনে লামহা হেসে আবিরের গলা জড়িয়ে ধরতে আবির চেঁচিয়ে উঠল, আহ, এভাবে জড়িয়ে ধরছিস কেন? শ্বাস নিতে কষ্ট হচ্ছে। লামহা আবিরের গলায় মুখ গুজে কামড় দিতে বসতেই আবির বলে উঠল, এই খবরদার কামড়াকামড়ি করবে না, পরে দেখা যাবে আমার বাচ্চাও তোর মতো কামড়াকামড়ি করবে। লামহা আবিরের দিকে তাকাতেই আবির লামহার ঠোঁটের কোণে চুমু খেতেই লামহা আবিরের বুকে কিলখুশি মেরে বসল। আবির হেসে বলল, বউ, এই বুকে শুধু তোরই বসবাস। আয় বউ, আয়, কোলাকুলি করি। লামহা হেসে আবিরকে জড়িয়ে ধরে বলল, বেয়াদব। আবির লামহাকে জড়িয়ে ধরে বলল, শুধু তোর জন্য। সন্ধ্যা থেকে বাড়িতে ছিল শোকের ছায়া। একটু আগে সাফওয়ান লামহার প্রেগনেন্টের কথা বলে এবং লামিয়া সুস্থ আছে এই খবর দেওয়াতে এখন বাড়ির সবাই আনন্দে মেতে উঠেছে। আজমেরি বেগম ভিজে চোখ মুছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। তুয়া এতক্ষণ চুপচাপ মলিন মুখ করেছিল। লামিয়া সুস্থ আছে শুনে তুয়ার ছবির কোলে থেকে নেমে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কখন তার বিগ বস আসবে সেই অপেক্ষায়। গাড়ি চলছে আপন গতিতে। গাড়িতে লামহার কাঁধ ধরে বসে আছে আরিফ। শুভ্র লামিয়ার মাথায় নিচের বুকের সাথে চেপে ধরে আছে। লামিয়া গভীর কোণে আচ্ছন্ন হয়ে আছে। ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে সাফওয়ান। লাবিব, জাহিদ আর রাশেদ গিয়েছে তাইবা আর মাহিরের বাইকে। এত রাতে তাদের তিনজনকে একা ছাড়তে চায়নি, তাই শুভ্র, রাশেদ, লাবিব আর জাহিদকে তাদের সাথে পাঠিয়েছে। তাদের গাড়ির পেছনেই নিজ গতিতে চলছে 3টি বাইক। গাড়ি জানালা খোলা, বাইরের মৃদু বাতাস চুয়ে যাচ্ছে লামিয়াকে। তার এলোমেলো চুলগুলো বাতাসে দুলছে। শুভ্র ঘুমন্ত প্রেয়সীর দিকে তাকালো। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে তার ভ্রমরকে। বাহিরে বাতাসে লামিয়া কেঁপে উঠতে শুভ্র দ্রুত গ্লাস উঠিয়ে দিয়ে লামিয়াকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। তারপর মাথায় চুমু খেয়ে আস্তে করে বলল, আমার ভ্রমর। বলে কিছুক্ষণ আগে লামিয়ার বলা কথাগুলো ভাবতে লাগলো। কিছুক্ষণ আগে তোর এই অবস্থা কি করে হলো? শুভ্র কথা শুনে লামিয়া তার দিকে তাকালো। তারপর ভাবুক কণ্ঠে বলল, আমি জানি না শুভ্র ভাই কে ছিল বা কিভাবে হলো, কিন্তু যখন অনু আমাদের সবাইকে বাড়ি ঘুরিয়ে দেখতে নিয়ে গিয়েছিল তখন আমি পেছনে ছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার দিকে নজর রাখছে। আমি পেছন ফিরে ওই দোতলার অন্ধকার বারান্দার দিকে তাকাতেই দেখলাম একজোড়া চোখ আমাকে দেখছে। ওখানে কে আছে সেটা দেখার জন্য আমি বাহিরে যাই। তখনই হঠাৎ ঘাড়ে ব্যথা অনুভব করতে আমি পেছনে ঘুরতেই তাকাতেই দেখলাম মুখোশ পরা কেউ একটা মুখ চেপে ধরল। আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। ওই মুখোশ পরা অবয়বটা আমাকে টেনে কোথাও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার আগে একটা লোক আসতেই ওই অবয়বটা আমাকে ধাক্কা দিয়েছিল। তারপর আর কিছু মনে নেই আমার। কে এই মুখোশ পরা অবয়ব ভেবে পাচ্ছে না শুভ্র। এসব ভাবতে ভাবতে হঠাৎ শুভ্রর অনুভব করলো লামিয়ার শরীর গরম হয়ে আসছে। আজকে রাতে যে এই মেয়ের জ্বর আসবে তা শুভ্র বেশ ভালো করে বুঝতে পারছে। শুভ্র কিছু একটা ভেবে লামিয়াকে এক হাতে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে মেসেজ করে ফোন আবার পকেটে রেখে দিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো? আপনার এই বেসুরা কণ্ঠে গান গাওয়াটা কি অফ করবেন, নাকি আমি নেমে যাবো কোনটা? যান না, নেমে যা। মানা করেছে কে তোকে নামতে? গাড়ি থামান, গাড়ি থামান বলছি। আমি যাবো না আপনার সাথে। এ, তোর সাথে যাওয়ার জন্য কি আমি মরে যাচ্ছি মনে হয়? আমিও মরে যাচ্ছি না আপনার সাথে যাওয়ার জন্য। তাহলে তখন বাইকে উঠে বসলি কেন? সরি, আমি উঠিনি, আপনি উঠেছেন আমার বাইকে। এটা তোর বাইক? জি না, নূরের বাইক। নূরের কথা শুনে জাহিদ গাড়ি থামিয়ে রেখে বলল, নাম, নাম বলছি। জাহিদের এমন ধমক খেয়ে তাইবা ভয়ে দ্রুত বাইক থেকে নেমে পড়ল। জাহিদ বাইক থেকে নেমে তাইবার বাহু চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, নূর, ওই ছেলেটার সাথে তোর এত বিরোধ হয়েছে যে ওর বাইক নিয়ে এসেছিস? জাহিদ ভাই কথা সাবধানে বলবেন। কি বলছেন? আপনার কোনো আইডিয়া আছে? বিরিত মানে? আপনার মাইন্ড এত নিজ আমি জানতাম না। হ্যাঁ, আমার মাইন্ড নিজ, তাই না? ওই নূরের মাইন্ড খুব ভালো, তাই না? বলে তাইবার বাহু আরও শক্ত করে চেপে ধরতে তাইবা কুকড়ে উঠল। জাহিদ ভাই ছাড়ুন আমাকে, নয়তো খারাপ হবে অনেক। কি খারাপ হবে? হ্যাঁ, ওই নূরের কথা বলছি দেখে গায়ে ফোসকা পড়ে গিয়েছে তোর। জাহিদের কথা শুনে তাহিবার শরীর রাগে রিরি করে উঠল। আপনাকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু আপনার কথাবার্তা যে এতটা খারাপ তা আগে জানতাম না। হ্যাঁ, আমি খারাপ, ওই নূর তোর কাছে ভালো, তাই না? বলি তাইবার বাহু ঝাড়াতেই সরিয়ে দিল। তারপর তার দাঁত চেপে বলল, থাক তুই তোর ওই নূরকে নিয়ে। বলে কর্কট পা ফেলে চলে গেল সেখান থেকে। অন্ধকার রাস্তায় তাইবা একা দাঁড়িয়ে আছে সেখানে। জাহিদের যাওয়ার থেকে একদৃষ্টে তাকিয়ে থাকলো। চোখের পানি করে এসে জমা হয়েছে। হঠাৎ চোখ থেকে চুপ করে তাইবার গাল বেয়ে পানি পড়তেই
তাই বা তাচ্ছিল্য হেসে উঠল। তারপর বাইকে বসে বাইক স্টার্ট দিয়ে এক টান দিয়ে একটু সামনে আসতে দেখলো জাহিদ হাঁটছে। তাই বা তা দেখেও না দেখার ভান করে বাইক জোরে টানে চলে গেল সেখান থেকে। জাহিদ তার দিকে হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে রইল তাইবার যাওয়ার পানে। একে একে সবাই বাড়ি এসে পৌঁছেছে। জাহিদ অর্ধেক রাস্তা হেঁটে আসার কারণে একটু দেরিতেই বাড়িতে ফিরেছে। সবাই ভীষণ ক্লান্ত, তাই লামহার সাথে কথা বলে যে যার রুমে চলে গেল। লামিয়ার সাথে তারা কথা বলতে চেয়েছিল, কিন্তু লামিয়া গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, তাই আর কেউ তাকে ঘুম থেকে তোলেনি। শুভ্র লামিয়াকে কোলে তুলে নিজের রুমে এনে শুয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আসতে দেখলো হামিদা খাবার নিয়ে আসছে। শুভ্র হামিদার হাত থেকে খাবার নিতেই হামিদা বলল, আজ আমি থাকি লামিয়ার সাথে। শুভ্র ছোট করে জবাব দিল, প্রয়োজন নেই, তুই ঘুমাতে যা। যদি প্রয়োজন হয়, আমার বউয়ের কিছু প্রয়োজন হলে সেটা আমি দেখে নিব। শুভ্রর কথা শুনে বুঝলো এখানে সে থাকতে পারবে না, তাই মুখটা মলিন করে বলল, ঠিক আছে, তবে কিছু লাগলে আমাকে ডাকবি, হ্যাঁ। শুভ্র হামিদার কথায় মাথা নাড়ল। হামিদা একবার বনির দিকে তাকিয়ে তারপর চলে গেল। শুভ্র এগিয়ে গিয়ে দরজা লাগাতেই দেখলো তোয়া অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। শুভ্র তা থেকে এগিয়ে গিয়ে তোয়াকে করে তুলে বলল, কি হয়েছে আমার প্রিন্সেসের? আমার মনটা খারাপ হ্যান্ডসাম বয়। আমার প্রিন্সেসের মন খারাপ কেন? বিগ বস যত ঘুমিয়ে আছে, না চোখ খুলছে না, আর না কথা বলছে। বিগ বস এমন করলে কি ভালো লাগে বলো? শুভ্র তোমার কথা শুনে বলল, তোমার বিগ বস ভীষণ ক্লান্ত, তাই ঘুমিয়ে আছে। তুমি আজকে ঘুমিয়ে পড়ো গিয়ে, কালকে সকালে দেখবে তোমার বিগ বস আগের মতো হয়ে গিয়েছে। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি বলছি। সত্যি কি কালকে সকালে বিগ বস ভালো হয়ে যাবে? ইয়েস। তাহলে ভীষণ মজা হবে। আমি এখনই যাচ্ছি ঘুমোতে, কালকে বিগ বস আগের মতো হয়ে যাবে। কি মজা কি মজা। বলেই শুভ্র কোল থেকে নেমেই খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। শুভ্র তোয়ার দিকে তাকিয়ে হালকা হেসে দরজা বন্ধ করে দিয়ে সামনে ঘুরে দেখতেই দেখলো বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে তার ভ্রমর। শুভ্র এগিয়ে গিয়ে লামিয়ার কপালে হাত রাখতেই দেখলো জ্বরে জ্বরে পড়ে যাচ্ছে। শুভ্র আর দেরি না করে একটা রুমাল ভিজিয়ে লামিয়ার কপালে রেখে তার পাশে বসে লামিয়ার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে পড়ল, দ্রুত সুস্থ হয়ে ওঠ ভ্রমর, তুই ছাড়া সবকিছু শূন্য শূন্য লাগে। তুই ছাড়া আমার কে আছে বল? বলে লামিয়ার কপালে চুমু এঁকে দিল। তারপর পাশ থেকে ফোন নিয়ে বেলকনিতে গিয়ে কারোর সাথে কথা বলতে ফোন লাগালো। তখনই চোখে পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা কালো হুডি পরা একটি অবয়বকে। শুভ্র ফোন কান থেকে নামিয়ে ভালোভাবে তাকাতেই দেখল একটা গাড়ি এসে সেই অবয়বটিকে নিয়ে চলে গেল। শুভ্র আশ্চর্য চোখে তাকিয়ে থাকলো তার দিকে। কে এই অবয়ব? তাকে যে এক নজর দেখতেই হবে। কিছু ভাবতে ভাবতে রুমে চলে আসতেই দেখলো ঘুমন্ত প্রেয়সীকে। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে আশেপাশে পুরো রুমের চোখ বুলিয়ে বেলকনি দরজাটা ভালো মতো লক করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। তারপর লামিয়াকে নিজের বুকে টেনে শান্তির একটা শ্বাস ফেলে চোখ বুজে পাড়ি জমালো ঘুমের দেশে। প্রিয় রাগিনী লিখেছেন লামিয়া আক্তার শাম্মী, পর্ব 28। সাদা পর্দা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলল লামিয়া। বিরক্তি হয়ে একটু নড়াচড়া করতে চাইল, কিন্তু সাপের মতো কেউ তাকে পেঁচিয়ে ধরে নড়াচড়া করতে পারল না। পিটপিট করে চোখ মেলে তাকাতেই চোখ ছানা পড়া হয়ে গেল তার। শুভ্র তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বেঘুরে ঘুমোচ্ছে। লামিয়া তা থেকে ফুস করে শ্বাস ফেলে শুভ্রর দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর কিছু একটা ভেবে আতকে চিৎকার করে উঠতেই শুভ্র লামিয়াকে ছেড়ে ধরপড় করে ঘুম থেকে উঠে বসলো। লামিয়া শুভ্রর কাছ থেকে ছাড়া পেয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে দাঁড়াতেই শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে অস্থির গলায় বলল, কি হয়েছে? কি হয়েছে ভ্রমর তোর? লামিয়া শুভ্রর কথায় পাত্তা না দিয়ে পাগলের মতো আশেপাশে তাকিয়ে তার ওড়না খুঁজতে লাগলো। শুভ্র লামিয়া কেমন পাগলের মতো আশেপাশে তাকাতে দেখে ভাবল হয়তো লামিয়াকে আবারও অ্যাটাক করার জন্য এসেছিল। তাই আর কিছু না ভেবে দৌড়ে লামিয়ার কাছে আসতেই লামিয়া শুভ্রর থেকে ছিটকে দূরে সরে দাঁড়ালো। শুভ্র তা থেকে এক পা এগিয়ে যেতেই লামিয়া আবারও চেঁচিয়ে উঠল, অসভ্য লোক, একদম আমার কাছে আসবে না। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভ্রমর, আমাকে বল, এমন করছিস কেন তুই? বলে লামিয়ার দিকে এগিয়ে যেতেই লামিয়া পিছিয়ে গিয়ে বলল, কি হয়েছে জানেন না আপনি? নাকি জেনেও না জানা ভান করেছেন? কোনটা? লামিয়ার কথাই শুভ্র বুঝতে পারছে না, তাই কপালে ভাঁজ ফেলে বলল, কি বলছিস এসব? আমি তোর কথা বুঝতে পারছি না। বুঝতে পারছেন না নাকি বুঝেও নাটক করছেন? তুই সোজা সোজা কথা বলবি প্লিজ? তোর কথা আমি সত্যিই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে বল। কি হয়নি সেটা বলুন আমাকে। শেষের কথাটা বেশ বিরক্ত করে বলল লামিয়া। লামিয়ার কথা শুনে পুরো কুচকে তাকালো শুভ্র। কি হয়নি মানে? শুভ্রর কথা শুনে লামিয়া এবার বেশ রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপনি বাচ্চা, হ্যাঁ? আপনি কি কিছু বুঝতে পারছেন না? নাটক করছেন আমার সাথে? আমি আপনার ঘরে এক বিছানায় কি করছি, উত্তর দিন আমাকে। শুভ্র লামিয়ার কথা শুনে এবার বেশ শান্ত দৃষ্টিতে লামিয়ার দিকে রাগান্বিত মুখের দিকে তাকালো। সকাল সকাল এই মেয়ে এত খেপেছে কেন তা এখন বুঝতে পেরেছে শুভ্র, তাই মনে মনে হেসে বলল, আমরা একসাথে ঘুমোচ্ছিলাম।
শুভ্রর কথা শুনে লামিয়া এবার আরও খেপে গেল। খেপে গিয়ে এগিয়ে গিয়ে শুভ্রর সামনে দাঁড়িয়ে শুভ্রর পায়ের উপরে ভর দিয়ে টি শার্টের কলার টেনে ধরে বলল, মস্করা করছেন আমার সাথে? আমি এখানে কিভাবে এসেছি উত্তর দিন। লামিয়ার এমন কাণ্ডে শুভ্রর ঠোঁটের কোণে হাসি ফুটল। তারপর ঠোঁটে হাসি নিয়ে সোজাসুজি উত্তর দিল, আমি নিয়ে এসেছি। কেন? আমার বউকে আমি নিয়ে এসেছি, তাতে তোর কি? হ্যাঁ, আমি আপনার বউ নয়। শুভ্র লামিয়ার চোখে চোখ রেখে একটু ঝুঁকে পড়ল, তুই আমার বউ, আমার বিয়ে করা বউ। মানে ফাজলামি করছেন আমার সাথে? আমি আপনার বউ কবে থেকে হলাম? সেই ছোট্ট থেকে তুই আমার বউ, আমি তোকে বউ হিসেবে মানি, আর এখন তুই আমার বিয়ে করা বউ, বুঝলি? শুভ্র কথা শুনে লামিয়া আপ্র কুচকে বলল, বিয়ে করা বউ মানে কি বলতে চাইছেন? শুভ্র লামিয়ার কোমর জড়িয়ে ধরে নাকে নাক ঘেঁষে আস্তে করে বলল, বিয়ে করা বউ মানে বিয়ে করা বউ, আমাদের বিয়ে অনেক আগেই হয়ে গিয়েছে বউ। শুভ্র কথা শুনে লামিয়া বেশ আশ্চর্য চোখে তাকিয়ে বলল, বিয়ে হয়ে গিয়েছে মানে? শুভ্র বিরক্ত হয়ে বলল, উফ, কি তখন থেকে মানে মানে করছিস? একটা কথা বলছি, তোর মাথায় কি যাচ্ছে না? আমি কি জাপানি বলছি যে তুই বুঝতে পারছিস না? মজা করছেন আমার সাথে? একদম না। তাহলে এসব কি বলছেন? সত্যি বলছি, আমি বিশ্বাস করি না। করতে হবে। করি না বিশ্বাস, আপনি মজা করছেন তাই না? হুম, একটুও মজা করছি না। বলে লামিয়াকে আবারও কাছে টেনে নিয়ে বলল, তোর মনে আছে যেদিন বাবাজি তোকে একটা কাগজে সই করতে বলেছিল? লামিয়া শুভ্রর দিকে তাকিয়ে মাথা নাড়ল। অর্থাৎ তার মনে আছে। শুভ্র তা দেখে হালকা হেসে বলল, সেটা আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল। কিন্তু সেটা তো চেক বই ছিল। বেশ অবাক হয়ে প্রশ্ন করল লামিয়া। হুম, তবে চেক বইয়ের বদলে রেজিস্ট্রি পেপারে সই করেছিলি তুই। কি? জি। আমি বিশ্বাস করি না। এই মেয়ে, তুই কি পাপ্পারাজ নাকি যে কথায় কথায় বলিস আমি বিশ্বাস করি না? আপনি মিথ্যে বলছেন। আমি মিথ্যে বলছি? হ্যাঁ। বলে শুভ্র থেকে দূরে সরে যেতেই চাইল, কিন্তু শুভ্র লামিয়ার কোমর শক্ত করে চেপে ধরে বলল, ওয়েট, তোকে প্রমাণ দিচ্ছি। বলে লামিয়াকে ছেড়ে পা ফেলে টেবিল থেকে ফোন তুলে কাকে জানে কল করতে করতে লামিয়ার সামনে এসে দাঁড়ালো। লামিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। তার মাথায় শুধু একটা কথার ঘুরপাক খাচ্ছে, এই লোকটার সাথে কি তার সত্যি বিয়ে হয়ে গিয়েছে, নাকি এই লোকটা মিথ্যে বলছে? হ্যালো বাবাই, কেমন আছো? হঠাৎ শুভ্রর কথা শুনে লামিয়ার ধ্যান ফিরল। চোখ তুলে শুভ্রর দিকে তাকাতেই দেখলো শুভ্র তার দিকে তাকিয়ে ফোনে কানে তুলে কথা বলছে। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবাই আমরা। বাসার সবাই কেমন আছে? ওপাশ থেকে কি উত্তর আসলো লামিয়া শুনতে পেল না, তবে এইটুকু বুঝতে পেল যে শুভ্র যে তার বাবাকে কল করেছে। বাবা, আমার একটা কথা ছিল। বলে শুভ্র ফোন স্পিকারে দিল। তারপর ওপাশ থেকে হামিদ সাহেবের কণ্ঠ শোনা গেল। হ্যাঁ বল, কি বলবি? বাবা, সেদিন রাতে তোমার মেয়েকে যে কি চেক বইয়ে সই করেছিলে, নাকি রেজিস্ট্রি পেপারে? হঠাৎ এই প্রশ্ন কেন? আরে বাবাই, বলোই না। হ্যাঁ, ও তো রেজিস্ট্রি পেপারে সই করেছিল। চেক বইয়ের নিচে রেজিস্ট্রি পেপার ছিল। মায়ের কথা শুনতে শুনতে লামিয়া সেখানেই সই করে দিয়েছিল। এটা তো তোর প্ল্যানই ছিল, কিন্তু কেন এই কথা জানতে চাইলি? হামিদ সাহেবের কথা শুনে লামিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ফোনের দিকে। তার বাবা তাকে রেজিস্ট্রি পেপারে সই করিয়েছিল সেদিন, আর ওই বুড়ি তার মানে ইচ্ছে করে এসেছিল। এইসব তাদের প্ল্যান। আর আর তার যে বিয়ে হয়েছে এটা সবাই জানে, শুধু সে বাদে। লামিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র তা থেকে মুচকি এসে বলল, তেমন কিছু না বাবাই, এমনি। আচ্ছা রাখি, হ্যাঁ, সাবধানে থেকো। বলে ফোন কেটে দিয়ে পকেটে রেখে এক পা এগিয়ে গিয়ে লামিয়ার সামনে দাঁড়ালো। তারপর একটু চোখে লামিয়ার কানে ফিসফিস করে বলল, কি এবার বিশ্বাস হলো তো মিসেস শাহরিয়ার? বলছি কানের লতিতে চুমু খেলেও। কানের ঠোঁটের স্পর্শ পেতেই লামিয়া কেঁপে উঠল। চোখ তুলে শুভ্রর দিকে তাকাতেই শুভ্র এবার লামিয়ার নাকে চুমু খেলো। লামিয়া শুভ্র চোখের দিকে শক্ত চোখে তাকাতে চাইল, কিন্তু আজ লামিয়ার কি হলো কে জানে, সে আজ শুভ্রর চোখে চোখ রাখতে পারল না। তার পুরো শরীর কাঁপছে শুভ্রর স্পর্শে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। শুভ্র লামিয়ার আরও কাছে আসতেই লামিয়া বহু কষ্টে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমার রুমে যাব, প্লিজ শুনুন। শুভ্র লামিয়ার দিকে এক পা এগিয়ে যেতে যেতে বলল, এটাও তো রুম। শুভ্রকে নিচের দিকে এগিয়ে আসতে দেখে লামিয়া এক পা দুপা পিছিয়ে যেতে যেতে কাঁপা কাঁপা গলায় বলল, এভাবে কাছে আসবেন না প্লিজ, বলে দিচ্ছি, নয়তো খুব খারাপ হবে। শুভ্র অধরে হাসি নিয়ে বলল, তুই কি আমাকে ভয় পাচ্ছিস? বলতে বলতে লামিয়ার হাতের কবজি টেনে নিজের সাথে মিশিয়ে নিতেই বুঝল লামিয়ার পুরো শরীর কাঁপছে। তা থেকে শুভ্র পুরো কুচকে বলল, আজব, এভাবে কাঁপছিস কেন? আর ভয় পাচ্ছিস আমাকে? সত্যিই তো, আজ সে কাঁপছে কেন? সে তো ভীতু মেয়ে নয়। এই লোকটার সাথে তার বিয়ে হয়েছে শুনে তার আজ খুব খুশি হওয়ার কথা ছিল। তাহলে খুশির বদলে সে এমন কাঁপাকাঁপি করছে কেন? এটা কি ভয় কাঁপছে নাকি লজ্জায় কাঁপছে? সে বুঝতে পারছে না।
শুভ্র হঠাৎ লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরতে লামিয়া চমকে উঠল। তা দেখে শুভ্র লামিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই কি খুশি না ভ্রমর? লামিয়া শুভ্রর বুক পকেট থেকে লেপ্টে আছে, কোনো কথাই বলছে না দেখে শুভ্র লামিয়ার মাথা তার বুক থেকে তুলে বলল, কথা বলছিস না কেন? তুই কি খুশি না? লামিয়া নিশ্চুপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র তা থেকে লামিয়ার থুতনি ধরে মুখটা উঁচু করতেই লামিয়া চোখ বন্ধ করে ফেলল। তা থেকে শুভ্র কপালে ভাঁজ পেলে রাগী কণ্ঠে বলল, কি সমস্যা? চোখ বন্ধ করে আছিস কেন? আর কথা বলছিস না কেন? লামিয়া শুভ্র রাগী কণ্ঠ শুনে এক বুক সাহস নিয়ে আস্তে ধীরে চোখ খুলে শুভ্রর চোখে চোখ রাখল। শুভ্র তার দিকে তাকিয়ে আছে তার উত্তরে আসায়। লামিয়া শুভ্রর দিকে তাকিয়ে নিজেকে শক্ত করল। তারপর শক্ত গলায় বলল, আমি আমার রুমে যাব, ছাড়ুন আমাকে। যতক্ষণ পর্যন্ত আমার কথার উত্তর দিবি না ততক্ষণ পর্যন্ত আমি তোকে যেতে দেব না। সব প্রশ্নের উত্তর থাকে না, উত্তর তোকে দিতেই হবে। আমার কাছে উত্তর নেই কোনো। বলেই অন্যদিকে তাকালো। কেন? তার মানে কি তুই খুশি না? এখনো ঘৃণা করিস আমাকে? বেশ নরম গলায় বলল শুভ্র। শুভ্র কথা শুনে লামিয়া শুভ্রর দিকে তাকালো। এই বেটা বলে কি আমি নাকি এই বিয়েতে খুশি না? আরে ভাই, তোর চেয়ে আমি বেশি খুশি এই বিয়েতে, কিন্তু মুখে যে আমি প্রকাশ করতে পারছি না, এটা তোকে কিভাবে বোঝাই? মেয়েরাকে নিজেদের মনের কথা প্রকাশ করে নাকি? আরে ছেলেদের সেটা বুঝে নিতে হয়। আনরোমান্টিক ব্যাটা, এই আনরোমান্টিক ব্যাটার কপালে জুটল তার। ইচ্ছে করছে তার নিচের মাথায় একটা বাড়ি দিতে। মনে মনে কথাটা বলে বেশ আফসোস করলো লামিয়া। আমি জানি তুই আমাকে এখনো ঘৃণা করিস, প্লিজ সবকিছু ভুল। শেষের কথাটা আর বলতে পারল না। শুভ্র তার আগেই লামিয়া শুভ্রের অধর আঁকড়ে ধরল। শুভ্র অবিশ্বাসের চোখে তাকালো লামিয়ার চোখের দিকে। শুভ্রকে তার দিকে তাকাতে দেখে লামিয়া সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। একটু পর শুভ্রর অধর ছেড়ে দিয়ে বলল, সবকিছুর উত্তর মুখে বলতে হয় না, ভালোবাসলে ভালোবাসার মানুষের চোখের দিকে তাকালেই সব উত্তর পাওয়া যায়। বলে শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিছানা থেকে ওড়না গায়ে চড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল। শুভ্র চোটে হাতটাকে অবিশ্বাস্য চোখে মূর্তির মতো দাঁড়িয়ে তাকিয়ে আছে লামিয়ার যাওয়ার দিকে। তার বিশ্বাসই হচ্ছে না এই মেয়ে তাকে কিস করে চলে গেল। সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি, ভাবতে লাগলো শুভ্র। তখনই রুমে প্রবেশ করলো মাহির তাইব আর লাবিব। শুভ্র আর লামিয়া তারা খাবারের জন্য ডাকতে এসে দেখলো শুভ্র মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার আশেপাশে তাকিয়ে লামিয়াকে খুঁজলো। লামিয়াকে কোথাও না দেখে তিনজনের পুরো কুচকে গেল। তারপর এগিয়ে গিয়ে লাবিব শুভ্রকে বলল, এই শুভ্র, লামিয়া কোথায়? ওর কি জ্বর ভালো হয়েছে? শুভ্র মুখে কোনো কথা নেই, সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে লাবিব বিরক্ত হয়ে শুভ্রকে হালকা ধাক্কা দিতেই শুভ্র অন্যমনস্ক হয়ে বলল, আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? একটা চিমটি কাটতো জোরে। বলে হাত বাড়িয়ে দিতে লাবিব এর দিকে। লাবিব মাহির তাইবের দিকে তাকিয়ে পুরো কুচকালো। মাহির আর তাইব ও লাবিবের দিকে তাকালো। শুভ্র কি হয়েছে আর কি বলছে বুঝতে পারছে না তারা। তাই মাহির আর তাইব আর কিছু না ভেবে শরীরে পুরো শক্তি দিয়ে শুভ্রের হাতে চিমটি কাটতে শুভ্র চেঁচিয়ে উঠল, এত জোরে কেউ চিমটি দিচ্ছিস কেন তোরা? মাহির আর তাইব কপালে ভাঁজ ফেলে বলল, তুমি তো বললে চিমটি কাটতে, তাই বলে এত জোরে? বলে হাত খেউসতে লাগলো শুভ্র। মাহির তাইব আর লাবিব তিনজন একে অপরের দিকে চাওয়াচাই করে লাবিব শুভ্রর দিকে পুরো কুচকে বলল, কি সমস্যা তোর? বলতো কি হয়েছে? কিছু না। তাহলে এমন করছিস কেন? আর লামিয়া কোথায়? ও রুমে চলে গিয়েছে। ও আচ্ছা, খেতে আয় তাহলে। আসছি, তোরা যা। লাবিব আর কথা না বাড়িয়ে চলে গেল রুমে। পেছন পেছন তাইব আর মাহিরও তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে শুভ্র ঠোঁট কামড়ে হেসে গামছা নিয়ে চলে গেল বাথরুমে। আবির লামহার কাঁধে ধরে বেশ সাবধানে তাকে সিঁড়িতে নামাচ্ছে। লামহাও আবিরের এমন কাছে হেসে হেসে নামছে। টেবিলের কাছে আসতেই কোথা থেকে লামিয়ে দৌড়ে এসে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে লামহাকে চাপড়ে ধরে বলল, উফ মেজো আপা, কি খবর শোনালে তুমি? দিল তো গার্ডেন গার্ডেন হো গেয়া। লামহা হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এখন কেমন আছিস তুই? একদম বিন্দাস। লামহা লামিয়ার কপালে হাত রেখে বলল, এখনো কি ব্যথা করছে? আরে না আপা, একটুও ব্যথা নেই। আর তুমি আমার চিন্তা না করে তোমার আর আমাদের নতুন বাবুর কথা চিন্তা করলে বুঝলে। বলে লামহার হাত ধরে এগিয়ে গিয়ে লামহাকে চেয়ারে বসালো। তারপর কথা বলতে বলতে লামহার চেয়ারের পাশে বসতেই দেখল আবির চৌহুরি চোখে তাকিয়ে আছে দু বোনের দিকে। লামিয়া ছোট ছোট চোখ করে তাকাতেই আবির বড় বড় পা ফেলে কাঁধ দিয়ে লামিয়াকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, তুই শর্ত আমার বইয়ের পাশে বসেছিস কেন? আমার বইয়ের পাশে আমি বসবো, সর তুই। বলে লামিয়াকে সরিয়ে নিচে বসে পড়ল। লামিয়া আবিরের দিকে কপাল কুচকে তাকিয়ে বলল, এখনই বসে নেন, বলা তো আর যায় না পরে বসতে পারবেন কি না। আবির লামিয়ার কথায় মুখ বাঁকিয়ে বলল, আমি সবসময় বসতে পারবো, তুই পারবি না বুঝলি। আবিরের কথা লামিয়া শয়তানি হেসে বলল, ঠিক আছে, দেখা যাক কি বসতে পারে আর কি পারে না। বলে সামনে চেয়ার টেনে বসলো। এর মধ্যে বাড়ির সবাই হৈ হৈ করতে করতে খাবার টেবিলে এসে যোগ দিল।
হামিদ এগিয়ে এসে লামিয়ার মাথায় হাত রেখে বলল, এখন কি ভালো লাগছে? পাশ থেকে আজমেরি বেগম হেসে বলল, এখন এমন লাগতেছে তোরে? আজমেরি বেগমের কথা শেষ হতেই পাশ থেকে আয়না বলল, তোমার কি কপালে এখনো ব্যথা আছে লামিয়া? একে একে সবাই লামিয়াকে প্রশ্ন করতে লামিয়া বিরক্ত হয়ে বলল, উফ, তোমরা থামবে? সবাই এমন ভাব করছো মনে হচ্ছে আমি মরতে মরতে বেঁচে গিয়েছি। আরে বাবা, আমি হলাম স্ট্রং গার্ল। আমার এইসব অল্পতে কিছু যায় আসে না, বুঝলে? শেষে কথা বলে মুখ বাঁকালো লামিয়া। আরি পেছন থেকে এসে লামিয়ার মাথায় গাঁটটা মেরে বলল, ওরে আমার স্ট্রং গার্ল রে, তার জন্যই তো কাল গান হারিয়ে ফেলেছিলি রক্ত দেখে। আরিফের কথা শুনে লামিয়ার নাক ফুলিয়ে বলল, খবরদার ছোট ভাই, একদম মিথ্যা বলবে না। আমি মোটেও রক্ত দেখে জ্ঞান হারাইনি। আমাকে কেউ ঘুমের ইঞ্জেকশন পুশ করেছিল। ও তাই নাকি? তুই না বললে তো আমরা জানতামই না। পাশ থেকে লাবিব ঠোঁট ভেটকে বলে উঠল। লাবিবের মুখের আকৃতি দেখে লামিয়া বেশ বিরক্ত হয়ে চশব্দ করে উঠল। ওকে কেন তোরা বিরক্ত করছিস? চেয়ারে বসতে বসতে রাশেদ বলে উঠল। লাবিব ফলে ঝুড়ি থেকে একটা কোমড়া নিয়ে সেটার খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ও নিজে একটা বিরক্ত, ওকে আমরা কিভাবে বিরক্ত করব বল? বলে এক টুকরো কমলা মুখে তুলতে নিতে থাম করে পিঠে একটা কিল এসে পড়ল। লাবিব চোখ মুখ কুচকে পেছনে তাকাতে দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে। তা দেখে লাবিব রেগে বলল, মারলি কেন? শুভ্র চেয়ারে বসতে বসতে বলল, মন চাইলো তাই, বলে লামিয়ার দিকে তাকালো। তারপর খাবার বেড়ে খেতে লাগলো। আজ বেশ হই হই করে খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছে। লামহার ছেলে হবে না মেয়ে হবে এই নিয়ে এক প্রকার তর্কাতর্কি হয়ে গেল। সবাই আজ বেশ খুশি। এর মধ্যে আনিসুল সাহেব ফ্যামিলি গ্রুপে ভিডিও কল করেছে। ভিডিও কলে বাপ চাচা মা চাচি এবং খানবাড়ির কর্তাকর্তীরাও কলে এসেছে। তারা নানা নানি দাদা দাদি হবে ভাবতেই তারা আনন্দে আচকানা হয়ে যাচ্ছে। এর মধ্যে আনিসুল সাহেব বলে উঠল, তারা জানি কাল বাড়ি চলে আসে। লামহাকে নিয়ে এখন আর কোথাও ঘুরতে হবে না। কথা শুনে সবারই এক প্রকার মন খারাপ হয়ে গেল, কারণ এখনো তাদের পুরো গ্রাম ঘুরে দেখা হয়নি। সবার মন খারাপ দেখে লামহা বলে উঠল, বড় চাচা আর কয়েকটা দিন থাকি প্লিজ। ফোনের ওপাশ থেকে আবিরের মা বলে উঠল, না না, যদি কিছু হয় তখন? থাকতে হবে না, তোমরা কালই চলে এসো। লামহা মাথা নিচু করে মিনমিন করে বলল, থাকি না আম্মু, আর আপনার ছেলে তো আছেই আমাকে দেখে রাখার জন্য। আমি কথা দিচ্ছি, আর 2-1 দিন থেকে চলে আসবো। আবিরের মা ফোনের স্ক্রিনে কিছুক্ষণ তাকিয়ে থেকেই বলল, ঠিক আছে। বলতে খাবার টেবিলে সবাই হৈ হৈ করে উঠল। ছেলে মেয়েদের এমন আনন্দ দেখে বাড়ির বড়রা আর বাড়িতে যেতে আর জোর করলো না। বেশ আনন্দ নিয়ে খাবার খেল সবাই। আজমেরি বেগম সব নাতি নাতনিদের দিকে তাকাতেই চোখ ভরে উঠল তার। আদরের নাতি নাতনিরা জানে সুখে থাকে, সুস্থ থাকে, এই দোয়াই করলেন মনে মনে। আজ তার জানে কেমন সুখ সুখ হচ্ছে। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ যদি কেউ হয়ে থাকে, তাহলে আজমেরি বেগম সেই সুখী মানুষ। ভাবতে ভাবতে হেসে ফেলল আজমেরি বেগম। তারপর সবাই তালে তাল মিলিয়ে খেতে খেতে আটা দিতে লাগলো। জমিদার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে আশিক। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে সামনের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে হি হি করে হেসে উঠল। তারপর একা একাই বলতে লাগলো, আমার ফুল কোথায় ছিলে তুমি? হ্যাঁ, আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য জানো? আমার কেশবতী, আমার প্রাণ, দূরে কেন দাঁড়িয়ে আছো? আমার কাছে আসো। বলি ঠোঁট উল্টালো আশিক। এরপর কি ভেবে 1 পা 2 পা এগিয়ে যেতে লাগলো রেলিংয়ের দিকে। হাঁটতে হাঁটতে আশিক চলে গেল ছাদের একদম কিনারে। আর 1 পা দিলেই পড়ে যাবে সে ছাদ থেকে। তখনই নূর কোথা থেকে দৌড়ে এসে আশিককে টেনে ছাদের মাঝে আনতে লাগলো। কিন্তু আশিক নূরকে সরিয়ে সে যেতে চায় ছাদের একদম কিনারে। অনু তা থেকে দৌড়ে শিকল এনে দ্রুত আশিকের পায়ে শিকল পরিয়ে দিতেই আশিক বাচ্চাদের মতো কেঁদে উঠল, খুলে দাও এই আমাকে, আমি আমার কেশবতী ফুলের কাছে যেতে চাই। দেখো ওরা আমাকে ডাকছে, ছেড়ে দাও আমাকে তোমরা। বলতে বলতে কেঁদে উঠল আশিক। ওনার এমন অবস্থা কি করে হলো? কথাটা শুনে নূর আর অনু পেছনে ঘুরে তাকাতেই দেখলো তায়েব, তায়েবা, মাহির, লামিয়া দাঁড়িয়ে আছে। নূর তা থেকে পুরো কুচকে বলল, তোমরা এখানে? লামিয়া এগিয়ে গিয়ে নূরের সামনে দাঁড়িয়ে বলল, আমি যা বলছি উত্তর দিন। নূর দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আজ থেকে 3 বছর আগের কথা। ফুল নামের একটা এতিম মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল আশিক। দেখতে বেশ সুন্দরী ছিল ফুল, কোমর ছেড়ে চুল ছিল তার। ভাইয়া ভালোবেসে ভাবিকে কেশবতী বলে ডাকতো। ভালো কাটছিল তাদের সংসার জীবন। ভাবিও আমাদের সবাইকে আপন করে নিয়েছিল। বেশ আনন্দে দিন যাচ্ছিল আমাদের, কিন্তু এই আনন্দ আমাদের মাঝে বেশি দিন টিকেনি। একদিন ভাইয়া ভাবিকে বাইকে করে ঘুরতে নিয়ে গিয়েছিল। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয় তাদের বাইক। গুরুতরভাবে মাথায় আঘাত পায় দুজনে। সেখানে কিছু মানুষজন তাদের ধরে হাসপাতালে নিয়ে যায়। আমরা সবাই খবর শুনে দৌড়ে যাই হাসপাতালে। সেখানে যেই শুনি ভাবি আর আমাদের মাঝে নেই। এই কথা শুনে সবাই ভেঙে পড়ি। ভাইয়ার গান ফিরেনি তখনও। ডক্টর বলে গেল যদি আজকের মধ্যে ভাইয়ার গান না ফিরে তাহলে সে কোমায় চলে যাবে। এই কথা শুনে সবাই আমরা ভেঙে পড়লাম। ভাবিকে বাড়িতে এনে দাফন করা হলো। ভাইয়া তখনও হাসপাতালে বেডে। প্রায় 3 মাস পর ভাইয়ার জ্ঞান ফিরতেই তাকে জানানো হলো ভাবি আর নেই।
এটাই হয়তো আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। সঙ্গে সঙ্গে ভাইয়াকে এই কথা জানাতেই ভাইয়া পাগলের মতো ভাবির নাম ধরে ডাকতে লাগলো। ডক্টররা তাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করতেই ভাইয়া ঘুমের ঘোরে তলিয়ে গেল। আমরা ভেবেছিলাম হয়তো ভাইয়া শান্ত হয়ে যাবে, হয়তো ভাবির জন্য কান্না করবে, তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ঘুম থেকে ওঠার পর। কিন্তু আমাদের ভুল প্রমাণ করে ভাইয়া কেমন নীরব হয়ে গেল, নিজেকে একা অন্ধকার রুমে আটকে রাখতো, কারোর সাথে মিশতো না। তারপর ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তারপর থেকে একা একা কথা বলে, ফুল ফুল বলে চিৎকার করে, এমনকি অনেকবার সুইসাইড করতেও গিয়েছিল। তার জন্য আমরা দেখে শুনে রাখি আর কি। সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে নূরের কথা শুনছিল। অনু চোখ বেয়ে পানি পড়ছিল। লামিয়া, তাইবা, মাহির নিশ্চুপ, কোনো কথা বলছে না। তাদের চুপ থাকতে দেখে নূর বলল, প্লিজ লামিয়া, কালকের জন্য আমি সরি। লামিয়া নূরের দিকে তাকিয়ে বলল, আপনি সরি বলছেন যে? নূর অপরাধী কণ্ঠে বলল, কালকে ভাইয়ার জন্য তুমি কষ্ট পেলে তাই। আমি কি একবারও বলেছি এসবের পেছনে আপনার ভাই ছিল? নূর লামিয়ার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই লামিয়া নূরকে থামিয়ে দিয়ে সবকিছু খুলে বলে সবাই অবাক হলো। নূর অবাক হয়ে প্রশ্ন করল, কে, কার এত বড় সাহস? লামিয়া তার শুনে বলে উঠল, তা জানি না, তবে খুব দ্রুত বের করে ফেলবো। আসি এখন। বলে সামনে থেকে পা ফেলতেই আবার পেছন ঘুরে আশিকের দিকে তাকিয়ে নূরের উদ্দেশ্যে বলল, আপনার ভাইয়ের খেয়াল রাখবেন। বলে চলে গেল চারজন। এভাবেই কেটে গেল দুদিন। লাবিব মুখ ভার করে দাঁড়িয়ে আছে। তার পাশে ছবি রেখে তাকিয়ে আছে লাবিবের দিকে। লাবিবের এই নীরবতা দেখে ছবি আর কিছু বলে এগিয়ে গেল বাগানের দিকে। ছবিকে বাগানের দিকে এগিয়ে যেতেই লাবিবও রেগে যেতে লাগলো ছবির পেছনে। বেশ আরাম করে চেয়ারে বসে ফোন টিপছে ইসলামবাড়ির চার বিখ্যাত সন্তান লামিয়া, তাইব, মাহির আর তাইবা। হঠাৎ লাবিবার ছবির চেঁচামেচি শুনে ফোন রেখে সামনের দিকে ঘুরে তাকালো চারজন। তখনই দেখলো লাবিবার ছবির মাঝে কথা কাটাকাটি হচ্ছে। তা থেকে তারা কপাল চাপড়ালো, কারণ লাবিবার ছবির মাঝে তুমুল ঝগড়া হচ্ছে বাগান বাড়িতে আসার পর থেকে। ঝগড়ার কারণ হলো লাবিব ছবির সাথে থাকতে চাইছে, কিন্তু ছবি তা চাইছে না। এই নিয়েই ঝগড়া চলছিল বেশ। তার সামনেই কালে হাত রেখে ও তার সাথে বিরক্ত চোখে তাদের ঝগড়া দেখছে লামিয়া, তাইবা, মাহির। তারা তাদের ঝগড়া দেখে দুজনেকে থামাতে চাইল, কিন্তু ওজো তাদের থামাতে না পেরে তারা বিরক্ত হয়ে চুপ করে গেছে। তাইব এবার আর সহ্য করতে না পেরে তাদের মাঝে গিয়ে বলল, চুপ, তোরা কি আর ঝগড়া শুরু করছিস? লাবিব রেগে বলল, তোর বোনকে বল আমার কথা মানতে। লাবিবের কথায় ছবি চাচালো কণ্ঠে বলল, মানব না আপনার কথা, কি করবেন আপনি? লাবিব ও ছবির কথার পৃষ্ঠে কথা বলতে লাগলো। এই নিয়ে আরও এক দফা ঝগড়া শুরু হলো তাদের মধ্যে। ভীষণ চেঁচামেচি শুনে পাশে ঘর থেকে বেরিয়ে বাগানে এলো পুতু মিয়ার বউ জরিনা বেগম। হাতে তার ডায়াপার। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে লামিয়া পেছন ঘুরে তাকাতে দেখলো জরিনা বেগম দাঁড়িয়ে আছে। লামিয়া তাকে দেখে এক নজরে তার হাতের দিকে তাকালো, তারপর আবার চোখ ঘুরিয়ে ছবি আর লাবিবের দিকে তাকালো, তারপর ফট করে জরিনা বেগমের হাত থেকে নিয়ে নিল। জরিনা বেগম লামিয়াকে ডায়াপার নিতে দেখে বলল, ও আম্মা সান, কি করে না এটা তো নর্দমাতে ফেলাই পারলো, ওইকা আনছি। লামিয়া লাবিবার ছবির দিকে দৃষ্টি রেখে বলল, চাচি আপনাকে হেল্প করছি, নর্দমাতেই ফেলবো, এইটা নিয়ে টেনশন করবেন না। বলে ডাইপার ছুড়ে দিল লাবিবের দিকে। এইদিকে লাবিব ছবিকে কিছু বলার জন্য হাঁ করবে, তার আগে ডাইপার উড়ে গিয়ে পড়ল লাবিবের মুখে। তাইব, মাহির, তাইবা, ছবি, জরিনা বেগম মুখে হাত দিয়ে দিল। লাবিব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, তার মুখে কি এসে পড়লো বুঝতে না পেরে হাত দিয়ে মুখে ডাইপারটা মুখ থেকে সরিয়ে সামনে আনতেই চোখ বড় বড় করে তাকালো লামিয়ার দিকে। এবার নাকি কিছু বাজে স্মেল পেতেই লাবিবের পেট কুলিয়ে এলো। ডাইপার ফেলে চোট ঘুল করে ওয়াক ওয়াক করতে করতে চেঁচিয়ে উঠল, আমি তোকে দেখে নেব লামিয়ার বাচ্চা, এই ডাইপারের প্রতিশোধ আমি নিবই, দেখে নিস। লামিয়ার হাত দিয়ে নিচে কান জাজিয়ে ঠোঁটটা ভেটকিয়ে বলল, এই মুখে গনিয়ে আমার বাচ্চাদের দেখতে আসবেন না প্লিজ। মুখে আগে ডেটল সাবান দিয়ে ধুয়ে তারপর না হয় আমার বাচ্চাদের দেখতে আসবেন। বলেই চলে গেল লামিয়া।